আজকে কে আমার সঙ্গে রয়েছে? প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন। জি, আমার নাম মোহাম্মদ সজীব খান। সজীব খান, ডাক নাম হচ্ছে সজীব। হ্যাঁ, ডাক নাম সজীব। আচ্ছা, আপনার বয়স এবং আপনি কোথায় থাকেন বর্তমানে? আমি বর্তমান থাকছি মিরপুর 1 নাম্বার। আচ্ছা। আর বয়স এখন চলতেছে 24 বছর। 24 বছর বয়স। 24 বছরের সজীব আমাদের সঙ্গে রয়েছেন, যে মিরপুর 1 নম্বরে রয়েছে। চলুন শুরু করুন, কোথা থেকে শুরু করবেন? আমি আমার ছোটবেলা থেকে শুরু করি। জি প্লিজ। আমার বাসা হলো মানিকগঞ্জে। আমরা 2 ভাই 1 বোন। আমি সবচাইতে বড়। আমার বাবা, আমি যখন ছোট তখন থেকেই সে বিদেশে চাকরি করে। সেই সুবাদে আমাদের আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। আমি খুব আদরের সন্তান ছিলাম। বিশেষ করে আমার বাবা আমাকে এতটা আদর করে যে আমি প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি, দুধ এবং কলা, এই তিনটা জিনিস আমি খুব খাই। পছন্দের? খুব পছন্দের ছিল ছোটবেলা। তো আমার বয়স যখন 4 বছর, প্রতিদিন আমার জন্য 1 কেজি দুধ, হাফ কেজি মিষ্টি, হ্যাঁ বাবা এনে রাখতো। আর কলার যে ছোড়াটা, বড় ছোড়া, বাসায় এনে ঝুলিয়ে রাখতো। প্রতিদিন যদি 1 কেজি দুধ আর হাফ কেজি মিষ্টি আমি না খেতাম, আর কলা যদি মিনিমাম 10টা না খেতাম, তাহলে আমার আম্মুর উপরে একটু টর্চারিং হতো আমার জন্য। তো আরেকটা মজার ঘটনা আছে যে ক্লাস 4 আমি ফেল করি। ওকে। এত দুধ কলা খাওয়ানোর পরে আপনি ক্লাস 4 ফেল করে ফেললেন। পরে আমার আম্মু স্কুলে গিয়ে 20 টাকা দিয়ে আমার ক্লাস 5 উঠে দেয়। ওকে। প্রাইমারি শেষ করলাম, 5 থেকে 6 এ উঠলাম। তো আমার সাথে আমার একটা বোন পড়তো। তো ও খুব ব্রিলিয়ান্ট ছিল, চাচাতো বোন। সবাই আমার রিলেটিভ যারা আছে তারা আমাকে বলতো, ও এত ভালো করে, তুই এত খারাপ করিস কেন? বা মাঝে মাঝে মাও খুব বলতো যে তুই একটা কাজ কর, ওর পা ধোয়া পানি খা। এরকম বলে অনেকে আমাদের ফ্যামিলিতে। প্রথম সময় পরীক্ষার পরে রেজাল্ট বের হলো, ভালো ছিল না রেজাল্টটা। জি। আর তখন আমার বাবা হলো বাংলাদেশি ছিল। তো আমার বাবা আমাকে একটা চর দিল, যে কোনোদিন আমাকে গায়ে হাত তুলে না, একটা চর দিল। চর দিয়ে বললো যে তোরা পড়ালেখা করতে হবে না, তো তোর দ্বারা পড়ালেখা কিছু হবে না। আমি তো চাইছি তোকে অনেক বড় বানাইতে, তো পারলাম না। ঠিক আছে, ওই ইট ভাটা আছে, ইটের ভাটা তোকে দিয়ে আসবো, ওখানে তুই কাজ করবি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে হাল চাষ করতে বলবে। যাই হোক, দুধ কলা অন্য নষ্ট করেছো ছোটবেলা থেকে। ওকে। হ্যাঁ, তার কোন ক্লাসে যেন বলছিলেন? ক্লাস 6 এ। ক্লাস 6 এ। ওকে। তো মনের ভিতরে এমন একটা জেদ আসলে আমি কেন পারবো না, রাইট, কেন আমি সবার কথা শুনবো। তারপর থেকে নিজেই চেষ্টা করা আরম্ভ করলাম। তো আমাদের হাই স্কুল বরুণ উচ্চ বিদ্যালয়ে একটা স্যার ছিল, সুভাষ স্যার। তো সে আমার বাবারও শিক্ষক ছিল। তাকে বললাম যে স্যার আমি আপনার কাছে প্রাইভেট পড়বো। তখন সে স্যার বলল ঠিক আছে তুমি আসো। তো আমি তো ইংলিশে দুর্বল, সে ক্লাস 6 আমাকে দেখছে। তো সে এমন ভাবে আমাকে কিছু স্ট্রাকচার গুলো শেখালো যে দ্বিতীয় সঙ্গে যে পরীক্ষা হলো, সেই পরীক্ষা খুব ভালো রেজাল্ট করছে ইংলিশে। এবং ডে বাই ডে 6 থেকে 7, 7 থেকে 8, 6 এ 34, 7 এ 8, তারপর আপনার 8 এ 6, 9 এ 3। ঠিক আছে, এবার আমার রোল হলো। তারপর ম্যাট্রিক পরীক্ষা তো দিলাম, ওটা আমার 6 গেল। ওকে, 2006। হ্যাঁ, একটা জিনিস আমি ওটা ফেলে গেছি। ক্লাস 9 এ যখন ছিলাম তখন আমার একটা প্রেম হয়েছিল। আচ্ছা। মেয়ের সাথে আমার রিলেশন হয়েছিল, ওনার হলো সুলতানা, ক্লাসমেট ছিল। কিন্তু প্রেম নাকি আমি আজও বুঝিনি, এখনো পর্যন্ত বুঝতে পারছি না। যাই হোক, ম্যাট্রিক পরীক্ষা আমি পাশ করলাম। পাশ করার পরে ভর্তি হলাম মানিকগঞ্জ গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজে। ওকে। বাবা খুব খুশি, বাবা বাংলাদেশের বাইরে, বললো যে ঠিকঠাক মতো পড়ালেখা করো, তোমার কাছে আর কোনো কিছু চাই না। আমার বাবা আমাকে বিদেশ থেকে ফোন করে কথাটা বললো। জি। তো ওখানে যে আমি পড়ালেখা করতেছি, তখন অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। একটা রাজনীতির একটা ব্যাপার স্যাপার থাকে গভর্নমেন্ট কলেজগুলোতে। তো সেখানে অনেক বড় ভাই, অনেক ফ্রেন্ড, এরকম অনেক কিছু যোগ হলো। তো ওদের সাথে মিশতে মিশতে কখন যে একটু উচ্ছৃঙ্খল হয়ে গেলাম এটা নিচেও যাই না। খুব বড় ধরনের একটা মারামারি করে ফেললাম। যাকে মারা হয়েছে সে খুব প্রভাবশালী লোক ছিল মানিকগঞ্জ শহরের। তো মারার পরে আমরা টিকতে পারলাম না মানিকগঞ্জে। তো ওখান থেকে আমি চলে আসলাম। আপনার ফ্যামিলিকে জানালেন যে আপনি এই ধরনের কাজে জড়িত? না না। তাহলে কিভাবে চলে আসলাম? আমার ফ্যামিলিকে আমি কোনো কিচ্ছু জানাইনি যে আমি পড়বো না কলেজে। কলেজে পড়বো না? হ্যাঁ। ওকে। ওই বছরটা আমার গ্যাপ গেল। 2008 এ আমি ভর্তি হলাম আবারও। ওকে। কোথায় ভর্তি হলেন? দেবেন্দ্র কলেজে। ওই কলেজে আবার? ওই কলেজেই, কারণ তখন আর ওই ঝামেলার রেসটা ছিল না। তো এর ভিতরে আমাদের যে গ্রাম্য মসজিদ ছিল, ওখানে একটা হুজুর ছিল, নাম হলো আলামিন, ওর বাড়ি খুলনা বাগেরহাটে। জি। তো আমাকে একদিন দুষ্টামি করে বলতেছে একটা নাম্বার নিবা। নাম্বার দিয়ে কি করবো? বলতেছে মেয়েটা খুব সুন্দর, মেয়েটা খুব সুন্দর। তখন মানে ওইরকম কোন মেসুরিটি ভাব ভিতর ছিল না। ওকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন।
আপনাকে জিজ্ঞেস করেননি যে আলটিমেটলি মেয়েটাকে আপনি চেনেন কিভাবে? না না, আমি কিছুই বলছি যে নাম্বারটা দেন। নাম্বার পাচ্ছেই তো বেশি। হ্যাঁ, নাম্বারটা দিল। দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে খুব সাবধানে, এর বাড়ি খুলনাতে, তো এর বাবা কিন্তু খুব ডিয়ারিং লোক, কিন্তু মেয়েটা অনেক সুন্দর, মেয়ের মা ভালো, ফ্যামিলি ভালো, শুধু বাবাটা বাদে। তো তোমাদের যে ফ্যামিলিটা আছে যদি অ্যাডজাস্ট করে নিতে পারো তাহলে ভালো হবে। ওই হুজুরের সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল আগে থেকেই? হ্যাঁ, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। বলতে আমি যতটুকু পারতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম তখন। ওকে। আর রমজান যে মাসটা থাকতো সেই রমজানের পুরো মাসটা আমি মসজিদে হুজুরের সাথে থাকতাম, এবং ওই সময়টা তার সাথে একটা সখ্যতা করে ওঠে। আচ্ছা, পাই। তারপর সে আমাকে নাম্বারটা যে দিল তা আমি ফোন দিলাম সকাল 10টার দিকে। ওকে। ওপর থেকে একটা মেয়ের ফোনটা রিসিভ করলো। তো মেয়েটা বলতে চাচ্ছে আব্বু তো গোসলে গেছে, তা আপনি কিছুক্ষণ পরে ফোন দেন। তখন বললাম তা আপনার আব্বুর কাছে ফোন দেয়নি। ওকে। তখন বললো যে আপনি কার কাছে ফোন দিচ্ছেন? তখন বললাম যে আমি আপনার কাছে ফোন দিচ্ছি, আপনার নামটা কি? তা আমি হুজুরের কাছ থেকে আগেই কিন্তু সেই নামটা সবকিছু জেনে নিছি। Right. আমাকে বলছে তো আপনার নামটা কি? তো বললো নামটা, বলার পর বললো আচ্ছা ভাইয়া ও কারণে ডিস্টার্ব করবেন না, বা খুব রাগের লোক যদি জানতে পারে আমি আপনার সাথে কথা বলতেছি তাহলে আমাকে মেরেই ফেলবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার যদি একটা কথা রাখো তাহলে আমি আর ডিস্টার্ব করবো না। তখনই তুমি তো চলে গিয়েছে। হ্যাঁ, আমি তখন তুমি চলে গেছি। তো বললো কি? তখন বললাম যে অন্তত তুমি প্রতিদিন একবার আমার সাথে কথা বলবে, আর তা যদি না বলো তাহলে এই ফোনটা তোমার আব্বুর কাছে থাকে না? তখন বললো হ্যাঁ। তো তোমার আব্বুকে ফোন করে বলে দেবো তোমার সাথে আমার রিলেশন, একটু প্রেমের সম্পর্ক, ব্ল্যাকমেন যাকে বলে। তো বলার পর আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে না আপনি এই ধরনের কিছু বলেন না, আপনাকে চিনি না জানি না, আমি কেন কথা বলবো? তা আমি বললাম ঠিক আছে, চিনি না যাও না, তা আমি আমার পরিচয় দেই, আর যে পরিচয় না শোনো কথা না বলো কোনো প্রবলেম নাই। তোমার আব্বু তো খুব রাগী, কোন ধরনের লোক আমি জানি। তো আমি তোমার আব্বুর কাছে বলবো যে তোমার সাথে এরকম আমার রিলেশন, প্রেমের সম্পর্ক, তো এখন তুমি আমার সাথে প্রতারণা বা ধোকাবাজি করতেছো। আমাকে বললো আচ্ছা ঠিক আছে, কথা বলবো। জি। তো এখন রাখি, আমি যখন সময় পাবো তখন মিস কল দিয়ে কথা বলবো। ফোনটা রাখার পর আমি সেই হুজুরকে নক করলাম যে হুজুর আমি তো কথা বলছি এভাবে এভাবে। তো হুজুর বলল, ঠিক আছে সমস্যা নাই, ওর সাথে মোটামুটি আমার কথা হচ্ছে। ওকে। মেয়েটা কেন এভাবে রাজি হয়ে গেল? মেয়েটা কোন ক্লাসে পড়তো বলেন তো? ও তখন ক্লাস 9-এ পড়তো। ক্লাস 9-এ পড়তো, বোঝা যাচ্ছে খুবই খুবই ছোট বয়সের দিক থেকে। ফোন করে কি বলতেন প্রতিদিন? এই তো প্রতিদিন ফোন করে কি খাও, কখন ঘুমাও? হ্যাঁ, ঘুমাও বা কোন স্কুলে কিছু পড়ো? চাপা ঠাপা ছাড়া যা বলে, যা হয় নাই বা হয়েছে একটু তার সাথে বেশি বাড়িয়ে বলা, ঠিক আছে? কিরকম? বা ও জিজ্ঞেস করতো না যে আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন, কিভাবে কি আসলো এই জিনিসগুলো? হ্যাঁ, আমাকে এগুলো জিজ্ঞেস করতো, কিন্তু ওই আমি যার কাছ থেকে নাম্বারটা নিচ্ছি তার সম্পূর্ণ নিষেধ ছিল তার নামটা বলা। তাহলে আপনি কিভাবে জিনিসগুলোকে আমি- ঘুরে নেন? তো এই নাম্বারটা হলো আমি ফোন একজনকে করতে গিয়ে ডিজিট ভুল হয়ে এখানে চলে গেছে। তখন ও বলে ডিজিট ভুল হয়ে যদি চলে যায় তাহলে আমার আব্বু এরকম, এটা সেটা আপনার ফ্যামিলি সম্পর্কে কিভাবে জানেন? রাইট। তো ওকে অনেক কষ্ট করে আমি ম্যানেজ করলাম, যেভাবে মিষ্টি কথা দিয়ে বলানো যায় বিভিন্ন ভাবে ওকে ম্যানেজ করে ফেললাম। ম্যানেজ করার পর ও আর পরে এইগুলো আমার কাছ থেকে জানতে চাইনি। ওকে। এমনও অনেক রাত গেছে যে আমি হয়তো রাত 10টার সময় ফোন করছি, ফজর আজান দিয়ে ফেলছে। ওকে। কিন্তু কথা চলতে আছে। মোবাইল কোম্পানিগুলো কেন মানে এই পয়সা কমিয়েছে, কেন রাতের বেলা এভাবে ইন্সপায়ার করে লোকজনকে, সেটা আমরা বুঝতে পারছি আর কি। যাই হোক, মানে কথা মনে যা আসতো তাই, মানে কুটিনাটি বিষয় থেকে যা আছে ওকে আমি সব বলতাম, ওর সবকিছু আমাকে বলতো, টোটাল সব ব্যাপারগুলো আমাকে। তখন কি বাবার ব্যাপারটা আসতো না? বাবা লুকিয়ে লুকিয়ে বাবার ফোনেই বলতেন নাকি ওর আলাদা ফোনে? না, ওর মার একটা ফোন ছিল, ওর আম্মুর ফোন ছিল, ওর আম্মুর ফোনে আমি কথাবার্তা বলতাম। তো বলতাম। আর ওর আম্মু অসম্ভব রকম ভালো মানুষ, এখন আমি তাকে খুব সম্মান করি, সে খুব ভালো, ওনার মতো একটা মানুষ হয় না। আপনার সম্পর্কে জানতো? হ্যাঁ, আমার সম্পর্কে জানতো, কিন্তু তখন জানার ছিল মিথ্যে। মানে তারপরেও জানতো আপনার সম্পর্কে? ওনার মানে যার সঙ্গে কথা বলছেন তার মা? হ্যাঁ। তার নামটা কি বলা যাবে যার সঙ্গে কথা বলছেন আপনি? আমি যার সাথে কথা বলছি ওর নাম চৈতি। চৈতি? মানে চৈতির সঙ্গে কথা বলছেন এবং চৈতির মা সেটা জানতো? হ্যাঁ। কতদিন কথা বলার পরে জানতো? আপনার 2 মাস। মাস 2 পরে? হ্যাঁ, মাস 2 পরে। ফাইন, তারপর? চৈতি একটা মিথ্যা কথা বলে ওর মার কাছে, বলে যে এই ছেলেটা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, অথচ তখন আমি চাকরি পাইনি। কোনো চাকরি করেন আপনি? পড়াশোনা কোনো করেন? চাকরি করিনি, আমি শুধু পড়াশোনা করি। রাইট। যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, ছেলে খুব ভালো, ওরে আমি ভালোবাসি, ঠিক আছে? মানে কিভাবে ও মাকে ম্যানেজ করে যায় না, ও আমাকে ভালোবাসা কি শুরু হয়ে গেছে তখন নাকি জাস্ট? মানে
ও কথাবার্তা বলতেছে আমার, ওকে আমার খুব ভালো লাগছে, ওর কথাবার্তা গুলো খুব ভালো লাগছে। একটা টান যে একদিন কথা না বলতে পারলে খুব খারাপ লাগে, ফোন যদি বন্ধ সেটাকেই পাই। ভালোবাসা বলছেন আপনারা, রাইট? ওকে। ঠিক আছে, এরকম একটা টান, আমি ভালোবাসা বলতেছি এটাকে। না, এর মাঝখানে তো বলে দিয়েছেন ভালোবাসি টালোবাসি, এগুলো তো বলে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, চলুন তারপর। আমাদের ওইখানে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নেবে। আরেকটা বিষয়, আমি দেবেন্দ্র কলেজে বিএনসিসি করতাম, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এটা আমি করতাম। আচ্ছা, সেনাবাহিনীতে চাকরি করতে গেলে এখান থেকে অনেক ছাড় পাওয়া যায়। আপনি কি সেনাবাহিনী নিয়ে ওকে যখন গল্প করতেন তখন কি সেনাবাহিনী নিয়ে কোনো কিছু বলতেন? লাইক আপনার ড্রিম, আপনার স্বপ্ন বা হ্যাঁ, কোনো- আমার এগুলো বলতেন? এগুলো বলতাম সব কিছু। আমার ড্রিম ছিল এটা, ওকে। আমার এটা ড্রিম ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করব। এর জন্য বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে আমি ছিলাম। Right. তো যখন মানিকগঞ্জ লোক নেবে বাংলাদেশ সেনাবাহিনীতে, তখন আমি গেলাম। যাওয়ার পরে অনেক লোক, তো নিজের ভিতরে যে কনফিডেন্ট ছিল, ওটা কনফিডেন্ট আমার হারিয়ে গেল যে এত লোকের ভিতরে আমি পারবো। তো তারপরে হ্যাঁ, বাছাই পড়বে, টিকলাম, রিটার্ন হলো, রিটার্নে টিকলাম, মেডিকেল টেস্ট করলো, ওইটাই টিকলাম, ভাবে টিকলাম, সবকিছুতে আমি ফিট। সবকিছুতে টিকার পরে আমার চাকরিটা হয়ে গেল। Okay. 4 দিন পরে আমাকে সাভার নিয়ে আসা হলো, এখানে একটা মেডিকেল টেস্ট করার জন্য নিয়ে আসা হলো। সাথে আমার বড় চাচা ছিল, কারণ আমার আব্বু ছিল বাংলাদেশের বাইরে। ওকে। আমার বড় চাচা ছিল, আমার আম্মু ছিল আমার সাথে। তো এখান থেকে আমাকে সবকিছু করার পরে বললো ঠিক আছে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা সেটা তো দিয়ে দিছে, সেটা সহকারে আমাকে সময় দিল 15 দিন। 15 দিন পরে আমাকে ট্রেনিং এ যেতে হবে। আমার বাসায় চলে গেলাম। বাসায় চলে ওর আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াই, আর এর ভিতরে ওর সাথে আমার কথা চলে, ওর সাথে কথা চলে, এবং খুব আনন্দের সাথে বলতেছে আমার তো হয়ে গেছে চাকরি। তো বললো যে হ্যাঁ আমি জানি তোমার হবে, এই কারণে আমি বলছি না হবে। মানে 15 দিন সময় দিয়েছে আপনার আত্মীয় স্বজন, এদের সাথে কথা বলে নিচ্ছেন, কারণ ট্রেনিং এ যেতে হবে লম্বা সময়ের জন্য। তখন কি বলেছিল যে আপনি কতদিনের জন্য ট্রেনিং এ যেতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে, এসব তো বলেছিল বোধহয়? হ্যাঁ, ওটা ছিল আপনার 6 মাসের ট্রেনিং, 9 মাস থেকে কমিয়ে এনে 6 মাসের 6 ট্রেনিং। মাস। কোথায় যেতে হবে? ঠিক আছে, ওখান থেকে প্রথমে হলো আপনার কক্সবাজার, তারপর যে আপনাকে 15 দিনের ছুটি দিয়ে হলো। হ্যাঁ 15 দিন ছুটি দিল আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য। তো আমি আমার যত রিলেটিভ আত্মীয় স্বজন ছিল আমি সবার সাথে দেখা করলাম। সবাই খুব আদর করতেছে, খুব ভালোবাসতেছে, একটু বেশি কেয়ার নিতেছে। আমি এই ধরনের একটা চাকরি job হয়ে পেলাম। গেছে, একটা সরকারি চাকরি। সরকারি চাকরি হয়ে গেছে, তো তারা খুব আনন্দিত, সাথে আমিও খুব আনন্দিত। তো এই চাকরি হয়েছে এর জন্য আমার যে বড় মামা সে আমাকে 5,000 টাকা দিল, আর আমার ছোট মামা, তো সে মামা আমাকে সাথে করে নিয়ে মার্কেট করলো আর বললো যে তোমার কি লাগবে। সে আমাকে দিল 3,000 টাকা। নানুকে সালাম করলাম, নানু তো বৃদ্ধ, তার কাছে তো টাকা ছিল না, তারপর সে আমাকে 200 টাকা দিচ্ছিল আমার মনে আছে। তো এভাবে যতগুলো আত্মীয় স্বজন ছিল সব আত্মীয় স্বজনের বাড়িতে আমি ঘুরলাম, বেড়ালাম। ট্রেনিং এ যাবো তার 2 দিন আগে। তো এখানে নিয়ম যে মোবাইল ইউজ করা যাবে না। তো খুব টেনশনে পড়লাম যে মোবাইল যদি ইউজ করা না যায় তাহলে আমি ওর সাথে কথা কিভাবে, চৈতির সাথে কিভাবে কথা আমি চালাবো। রাইট। ফ্যামিলির লোকজনের সাথে তো কথা ওরা বলতে দেবেই, কিন্তু আমি তো চৈতির সাথে কথা না বললে থাকতে পারবো না। তো একটা প্ল্যান করলাম যে মোবাইল আমি লুকিয়ে নেই। তখন আমি একজনের সাথে আলোচনা করলাম, আমার গ্রামেরই, সে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল। ভাই এবার মোবাইলটা কি নেওয়া যাবে? তো বললো যে না, ট্রেনিং এর সময় কোনো মোবাইল নেওয়া যাবে না। তো বললাম আমি যদি লুকায় রাখি, বললো লুকায় রাখার কোনো সিস্টেম নাই, নিয়ে লাভ নেই, যদি কারোর সাথে কথা বলার প্রয়োজন হয় তুমি ওখান থেকে বলতে পারবা। তো সেটা সীমিত, শুধু প্রয়োজনীয় কথা, অনর্থক বা প্রয়োজনীয় কথা না। জ্যোতির সাথে ডিটেলস কথাবার্তা বললাম যে দেখো এই অবস্থা, এখন তো ট্রেনিং এ যেতে হবে, আমি তো তোমার সাথে আগের মতো কথা বলতে পারবো না, তো একটু কষ্ট করে তুমি থেকো, যখন আমি সময় পাবো তোমাকে ফোন দেবো, তোমার নাম্বারটা অলওয়েজ তুমি খোলা রাখবা। তো ও খুব কান্নাকাটি করতেছে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, কথা না বলে, এটা সেটা অনেক কথা বলতেছে। তো আমার মনটাও খারাপ যে বাসার থেকে যাচ্ছি, বাবা মার কাছ থেকে যাচ্ছি, ওখানে কি হবে খুব ভয় ভয় লাগতেছে। সবকিছুর পরে আমি খেলাম নির্দিষ্ট টাইমে কক্সবাজারে প্রথম যাওয়া, জীবনের প্রথম যাওয়া কক্সবাজার। হ্যাঁ, ওকে। ওইখানে যাওয়া শীতের সময়। তো আসলে এই ট্রেনিং যে এত কষ্টের যদি আমি কখনো জানতাম তাহলে হয়তো আমি এর ভিতরে পাটা দিতাম না। ওকে, সবাই এটা বলেন, কিন্তু এটা আসলে খুবই বেসিক এবং যে কোনো জিনিসের আসলে ট্রেনিংটা অনেক অনেক কষ্টের। একটু শুনি আপনার কাছ থেকে, হোয়াট ইউ ডিড, কি করেছেন ওখানে, কি হয়েছে? প্রথম দিন গেলাম, যাওয়ার পরে একটা স্যার ছিল, তো সে আমাকে দেখে আমার বুকের ভিতরে এমন জোরে একটা থাপ্পড় মারলো, মানে আমার দম পুরো বন্ধ হয়ে আসতেছে, কিন্তু তারপর আমি স্ট্রং হয়ে দাঁড়িয়েছি। মনে হয় যে কোনো মায়া দেওয়া নেই ভিতরে। থাপ্পড়টা দেওয়ার পরে আর কাঁধের উপর হাত রেখে বললো গুড, যাও। পরের দিন সকাল ভোরে ফজরের আজানের সময় ডেকে উঠাইছে, নামাজ পড়লাম, তো বিভিন্ন ধরনের শরীর চর্চা ব্যায়াম ঠ্যাম করালো।
দৌড়টা বেশি দৌড়লো, তো মানে স্টেডিয়াম মাঠের মতো একটা মাঠ, সেই মাঠের এই প্রান্ত থেকে প্রান্ত বললো যে 20টা ঘোরান দিতে হবে, 10 বার যেতে হবে, 10 বার আসতে হবে। তো আমি দেখলাম যে মাঠ সর্বোচ্চ আমার পক্ষে 2 বার বা 3 বারের উপর দেওয়া আমার সম্ভব না, এর বিষয়ে আমি কখনোই পারবো না। ওকে, কিন্তু ওইখানে তো কেসি ট্রেনিং তো করতে হবে। তো এটা বলছে যে খুব বেশি স্পিডে বা রানিং এ দৌড়ানোর দরকার নেই, আমাদের সাথে আরেকজন আছে, তো সে আমাদের আগে আগে আছে, যে আমি যেভাবে দৌড়াবো আমার সাথে ঠিক সেভাবে দৌড়াইবা। তো প্রথম যে দৌড়টা দিলাম যে বেশ মজা লাগতেছে, কি দৌড়ায় হালকা আস্তে আস্তে দৌড়ায়। সেকেন্ড রাউন্ড ভালো লাগতেছে, কিন্তু যতবার দৌড়টা দিতেছি যাইতেছি আসতেছি রানিংটা ধীরে ধীরে বাড়াইতেছি উনি। রাইট, ঠিক আছে, যত টাইম Speed বাড়াচ্ছে। স্পিডটা মানে বাড়াচ্ছে। তো 6টা পর্যন্ত দিলাম, 6টা দেওয়ার পর তো জিব্বা বের হয়ে যাওয়ার অবস্থা, মানে আর পারতেছি না, আর কোনোভাবেই পারতেছি না। যখন 8টা গেল, দুজন পড়ে গেল, মানে ঠাস ঠাস করে। হ্যাঁ ওরা পড়ে গেল বলতে এতটা হাঁপিয়ে গেছে আর দৌড় দিতে পারতেছে না, বসে পড়ছে। তো বসে পড়ছে, বসে পড়ার পরে তো আমি খুব কষ্ট করে ছিলাম, 10 বার গেছি 10 বার আসছি খুব কষ্ট করে। তো যখন দৌড়টা থামলো নিঃশ্বাস নিতে পারতেছি না, এতটা হাঁপাই গেছি। আর যে 2জন পড়ছে সেই 2জনকে উঠে আনলো, উঠে আনে বললো তোমাদের পানিশমেন্ট আছে, শাস্তি হলো আপনার এক পায়ের উপর শুধু সে ওই 2জনকে দাঁড় করেছে, দাঁড় করে যেভাবে তোমরা 30 মিনিট থাকবা। 30 মিনিট পারলো না, সেখান থেকে কমিয়ে 5 মিনিট আনা হলো। তো ট্রেনিং করতেছি এমন একটা পরিস্থিতি, আমি যদি শুই ঘুমাই, মানে বিছানায় যদি গা হেলান দেই মনে হয় না আর উঠি। আর যদি মানে দাঁড়াই বসতে পারি না, বসলে আর উঠতে পারি না, এরকম একটা শরীর আমার মানে শারীরিক অবস্থা হয়ে গেছে এখানে। জি, তো খুব কষ্টে সময় কাটতেছে, আর একটা ফাঁক খুঁজতেছি যে আমি এখান থেকে পালাবো মানে চাকরি করবো না। না, চাকরি করবো না, এত কষ্ট আমার পক্ষে সম্ভব না। কারণ সকাল ভোরে উঠে আমার ফজরের নামাজ পড়তে হইতেছে, দৌড়াদৌড়ি করতে হইতেছে, অনর্থক আমার কাছে সব মনে হইতেছে। আর এত ট্রেনিং এর এত এর কি প্রয়োজন? কোথাও আমার চৈতি নেই। ঠিক আছে, এক্স্যাক্টলি। না চৈতি তো নেই, ওর ব্যাপারে পরে আসি, কিন্তু ওকে আমি মিস করতেছি, ওকে বুঝতে মিস পারছি। করতেছি, কিন্তু যে কষ্টের ভিতরে আমি আছি, মানে এইটা আমার লাইফে মানে সবচেয়ে বড় ঘুম মানে কতক্ষণের ছিল? মানে- আমার শুনে ভালো লাগছে, কারণটা আমি এনভায়রনমেন্টটা জানি। ওকে, কিছুটা হলেও জানি। ওকে, তো ঘুম কতক্ষণের ছিল? ঘুম 6 ঘন্টা কটার সময় ঘুমাতে হতো? ঘুমাতে হতো নর্মালি 10টা, উঠতেন ভোরে 4টা। 4টা, ওঠার পর থেকে শুরু হতো হ্যাঁ, এবং ওঠার- সারাদিন এইসব পরে- ব্যায়ামের মধ্যে, এক্সারসাইজের মধ্যে, হ্যাঁ, training এর exercise মধ্যে। ছিল, ফুটবল খেলা ছিল, বিভিন্ন খেলা ছিল, এগুলো শুরু হতো। 2.5 মাস কেটে গেছে, কক্সবাজারে। ওকে, কেটে গেছে। এর ভিতরে ফ্যামিলির সাথে কথা হয়, তো চৈতির সাথে এর ভিতরে আমার একদিন মাত্র কথা হয়েছে। আমি ঠিক জানি না আপনাকে এই প্রশ্নটা করানো আমার উচিত হবে কিনা, এবং অনেকেই মাইন্ড করবেন কিনা। চুল তো কলেজে যে অবস্থায় ছিলেন তখন তো হিরো অবস্থাতেই ছিলেন, সেনাবাহিনীতে যখন আপনি গেলেন তখন তো ওরা চুলের একটা বিশেষ কাট দিয়ে দেয়, হ্যাঁ, right? হ্যাঁ, সেটা দিয়েছিল আপনাকে? হ্যাঁ, অবশ্যই দিয়েছিল। হাউ ডু ইউ ফিল সেই সময়টাতে, কেমন লাগছিল? না, সেই সময়টাতে আসলে আমার খারাপ লাগেনি, আমার খুব ভালো লাগছে। Okay. যে আমার যে ড্রিমটা ছিল, স্বপ্নটা ছিল, সেটা আজকে বাস্তবে রূপ নিল। এক্স্যাক্টলি, আমরা সেটাই বলতেছি। বাংলাদেশ সেনাবাহিনী অনেক গর্বের বিষয় আমাদের, এবং এখানে যারা জব করেন তারা আমাদের সত্যি সত্যি প্রাউড করার মতো, যারা শুধুমাত্র দেশে না দেশের বাইরেও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করা বাংলাদেশের আপামর জনসাধারণের যারা ওর মতো রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ড্রিম জব। কিন্তু এটা যেহেতু এটা একটা সশস্ত্র বাহিনী এবং এটা ট্রেনিং অনেক বেশি কঠিন হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেদিক থেকে ও যেটা বলছে সেটা 100% ঠিক। ওকে, তারপর? তা আম্মুর কাছে ফোন দিয়ে আমি কেঁদে ফেললাম যে মা আমি বাঁচবো না, আমি পারবো না। তখন বললো না, যেহেতু কষ্ট করে গেছো দেখো একটু থেকে, তোমার আব্বার খুব শখ যে তুমি এর ভিতর থাকো, যত কষ্ট হোক থাকো, আমাদের মুখটা যত উজ্জ্বল করছো এটা ডোয়াও না তুমি। রাইট। তো আমি একদিন ওয়াশরুমে গেছি, তো ওয়াশরুমে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে এখানে আমি কিছুক্ষণ থাকি। তা আমি প্রায় 40-45 মিনিট সময় কাটিয়ে দিই ভিতরে, ওয়াশরুমে। ওয়াশরুমের ভিতরে, Okay. অনর্থক শুধু ওই ফাঁকি দেওয়া। তো যখন 40-45 মিনিট পার হয়ে গেছে আমি বের হয়েছি, বের হওয়ার পরে তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে, এতক্ষণ কি করলাম। আর ওইখানে যে আপনার সিসি ক্যামেরা বসানো ছিল, সেটাও তো জানতেন না আপনি? আমি জানতাম না, ঠিক আছে, আমি সেটা জানতাম না। তো আমাকে পানিশমেন্ট সেখানে দেওয়া হলো। আগামী 3 দিন ওয়াশরুমে যাওয়া বন্ধ? না, ওয়াশরুমে যাওয়া বন্ধ সেটা না, আমাকে পানিশমেন্ট দেওয়া হলো ওই দিনের জন্য ওইখানে জামা কাপড় যতগুলো আছে, ঠিক আছে, আমার ধুতে হবে। মানে সব আপনার সাথে যারা ব্যাচমেট আছে সবার জামা কাপড় ধুয়ে দিতে হবে? আমার ধুয়ে দিতে হবে, এটা হলো আমার পানিশমেন্ট, ঠিক আছে। তো খুব খারাপ লাগলো, তারপরে করলাম। 5.5 মাস চলে আমার ট্রেনিং এর। তো তখন অনেকটা আমি শুয়ে নিছি ব্যাপারটা, Okay. শুয়ে নিছি।
আর মনের ভিতরে তো একটা স্বপ্ন আছে আমার। তো পোস্টিং হওয়ার পরেই একটা চিন্তা ভাবনা আছে যে ওদের বাসায় একটা কথাবার্তা বলে, আমাদের বাসায় একটা কথাবার্তা বলে সমাধানের ভিতরে নিয়ে আসবো জিনিসটা, যেন ওকে আমি না হারাই। Okay. এরকম একটা ড্রিম এই সময়টা থেকে ওর সাথে কথা হতো, জ্যোতির সাথে কথা হতো? হতো, খুব অল্প। কি বলতেন ফোন করে? খুব বাঁচাও। অল্প। না সেটা না, তো বলতাম যে কেমন আছো, ভালো আছো কিনা। ও আমার সাথে কথাবার্তা বলতো, খুব কষ্ট হইতেছে এ ধরনের কথাগুলো, আমার খুব কষ্ট হইতেছে, বা কিভাবে কি করতেছি। ওই 3 মিনিট 4 মিনিট। এর আগে তো ওর সাথে দেখা হয়নি আপনার, দেখা কি হয়েছে? না এই সেনাবাহিনীতে যখন আপনি ট্রেনিং এ আছেন তার আগে দেখাও তো হয়নি, চেনানো না, জানেন না। না। হুজুর বলে দিয়েছে দেখতে সুন্দর, মনের মধ্যে ভেবে নিয়েছেন ঐশ্বরিয়া রায় আমার জন্য অপেক্ষা করছে, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, তারপর তো আবার ট্রেনিং যখন ফুল শেষ, আর আমার পোস্টিংটা বললো খুলনা। খুলনাতে পড়েছে? হ্যাঁ, খুলনাতে। কপাল ভাই আপনার। ওকে, আমার পোস্টিংটা হলো খুলনা। এই 6 মাস পরিশ্রম করেছেন, উপরওয়ালা মুখ তুলে চেয়েছে। এই জন্যই বলা হয় যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। খুলনাতে পোস্টিং না হয় অন্য কোথাও হতে পারতো, হ্যাঁ, হতে তাই না? পারতো। চিটাগংয়েও হতে পারতো হতে পারতো। একেবারে। আপনি এই ব্যাপারে কি কোনো ইয়ে করেছিলেন কোথাও যে আমাকে খুলনাতে পোস্টিং দেখবেন? না, না। অটোমেটিক্যালি হয়েছে আমি কিছুই এবং করার করিনি। কোনো সুযোগও নেই সেনাবাহিনীতে। ওকে। কিছু নাই। ট্রেনিং শেষে আমি আবার বাসায় আসলাম খুলনা। আপনাকে দেখে লোকজন চিনতে পেরেছে? চিনতে পারছে, একটু কষ্ট হয়েছে, হাড্ডি বের হয়ে গেছে। ওকে। সবাই মহা খুশি যে ট্রেনিং এ টিকলাম, তো আমিও খুব খুশি। যা হওয়ার হয়ে গেছে, পাঁচ যতই কষ্ট করছে আমি এটা পাইছি। রাইট, অনেক বড় শিক্ষা জীবনের জন্য। তখন চৈতির সাথে কন্টিনিউ আমার কথা চলে, কন্টিনিউ কথা, বাসায় আসার পরে কন্টিনিউ কথা চলে। আমি সময় পাই হলো আপনার 17 দিন। আপনার বাসায় কি তখন জানে যে আপনি চৈতির সাথে কথা বলছেন বা চৈতি নামের একটা মেয়েকে ভালোবাসেন? চৈতির বাসায় চৈতির আম্মু জানে, কিন্তু আপনার বাসায় কেউ জানে না। না, চৈতির বাসায় চৈতির আম্মু জানে, আর আমাদের বাসায় কেউ এই ব্যাপারে কোনো কিছুই জানতো না। তখন চৈতির আম্মুরে বলছে আমার সাথে কথা বলার জন্য। তো আমি হ্যাঁ কথা বললাম, এবং প্রথমে আমি সালাম দিয়ে তাকে আম্মু বলে ফেললাম। অন্য আন্টি এটা কি বা মন অন্য থেকে কিছু- চলে এসছে হ্যাঁ, এটা নাকি আমার- আগে থেকে প্ল্যান ছিল না, যে প্ল্যান পড়ানোর না, জন্য? এটা আমার অটোমেটিক চলে আসছে, Okay. অটোমেটিক চলে আসছে। Okay. তো তাকে যখন আমি ফোন দিলাম, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন, সরাসরি আম্মু, অন্য কোনো কিছু না। শেষ। উনি তো বাস থেকে গোলে আইসক্রিমের মতো। আর ওনার কোনো ছেলে নাই, বুঝতে পেরেছি, হ্যাঁ। 3টা মেয়ে। ওটা বলেছে নিশ্চয়ই আপনাকে চৈতি আগে? ওনার কোনো ছেলে নাই, 3টা মেয়ে। চৈতি হলো বড়। হ্যাঁ। বাবা কি করতেন চৈতির? উনি কন্ট্রাক্টর। আর্থিক অবস্থা কেমন ছিল ওদের? হ্যাঁ, ওদের আর্থিক অবস্থা খুব খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। ওকে, ফাইন। তো ওর আম্মু বললো যে তুমি আসো, আমাদের বাসায় আসো, একটু আমার সাথে দেখা করো। তো আমি বললাম ঠিক আছে, সময় করে আমি আসবো। ওর আম্মুর সাথে কথাবার্তা বললাম, কিন্তু ওর আব্বুর সাথে কোনো কথা বলি না। তো তখন ওর সাথে যে কথা বলতেছি, একটা জিনিস আমার মাথায় কখনোই ঢোকে নাই, যে ও দেখতে কেমন হবে। রাইট। যে ও দেখতে কেমন হবে, যখন ওর আম্মুর সাথে কথাটা বললাম, তারপরে ব্যাপারটা আমার মাথায় আসলো যে ও দেখতে কেমন হবে। ওকে তো আমার মন দিয়ে ফেলছি, তো যেরকম হোক আমি ওকে গ্রহণ করলাম। যদি ভালো চেহারা না হয়, আমার বাড়ি থেকে যদি মেনে না নেয়, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। রাইট। তখন আপনার মনে কি এটা কাজ করতো না যে ও দেখতে যেরকমই হোক না কেন, ওকে তুমি ভালোবাসি, ওকে আমার ভালো লাগবে? ব্যাপারটা এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এরকম ছিল, কিন্তু আমি চিন্তা করতাম আমার ফ্যামিলিটা নিয়ে। রাইট। মানে তারা যদি না মানে, তারা তো তখন একটা আমাকে- ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, অনেক কষ্ট করে বড় করছে আমাকে নিয়ে, অনেক আশা ভরসা তাদের, তো তাদেরকে তো কষ্ট দেওয়া যাবে না। রাইট। তা আমি খুলনাতে চলে গেলাম। ওদের বাড়িটা হলো রূপসাতে, রূপসা নদী পার হয়ে আপনার কাজ দিয়ে গ্রাম। ওদের বাসার পাশে যে কোয়ার্টারটা, সেখানে আমাদের ডিউটিতে পাঠানো হয়, আমাদের 6-7 জনকে ডিউটিতে পাঠানো হয় ওইখানে। তো রাত্রে ওইখানে আমাদের দেওয়া হলো। তো বললো যে তুমি যেখানে আসছো, এটা তো আমাদের বাসার পাশে। তো বাসার পাশে মানে, তো ওটাকে ওরা টিওরা সাহেবের কোয়ার্টার বলে। ওকে। যে কোয়ার্টারে আমাদের পাঠানো হয়েছিল, সেই টিওরা সাহেবের যেমন কোয়ার্টারটা 10 ফিটের একটা রাস্তা, রাস্তার পরে প্রথম যে বাসাটা, এটি ওদের বাসা। অথচ আমি কিছুই চিন্তাম না, ওইখানে আমি গিয়ে পড়ছি, একেবারে বাড়ির পাশে। একেবারে বাড়ির পাশে। তো ওকে বললাম যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওর সাথে মিট করো, আমার সাথে দেখা করো তুমি। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে করবো, কিন্তু আমার সাথে মিট করে না, দেখা করে না, কথা বলে মাঝে মাঝে, আবার দেখা যাচ্ছে ফোনও বন্ধ করে। কেন? তখন তো আমি পাগল প্রায় হয়ে গেছি। অদ্ভুত আচরণ করা শুরু করলো। কি ব্যাপার, এটা কোন ধরনের আচরণ আমার সাথে, যে আমার সাথে এত দূর পর্যন্ত চলে আসলাম, আর আল্লাহ কিভাবে ভাগ্যে মিলে এই পর্যন্ত আমাকে নিয়ে আসলো। তো কিরকম যেন মনে লাগতো, কিন্তু না, ও আমার সাথে just দুষ্টামি করতো, আমাকে দেখা দেবে না, এরকম একটা সিস্টেমে। একদিন দিনের বেলা আমরা ওইখানে আসি, আমরা রান্না ব্যবস্থা আর কি করতেছি, সবাই মিলে রান্না করব। তো রান্নার ব্যবস্থা করতেছি, ওখানে প্রচুর ওই কোয়ার্টারে আপনার পেয়ারা গাছ ছিল, অনেক বড় বড় পেয়ারা ধরছিল। তো এখানে তখন বাইরের লোকজন আসা নিষেধ, জি। কেউ আসতো না তখন। কিন্তু পেছনে একটা গেট ছিল, পেছনে সরু চিকন একটা গেট ছিল, সেই গেট দিয়ে 6-7টা মেয়ে ঢুকে ভিতরে, 6-7টা মেয়ে ঢুকে। আমি দেখিনি, দেখেছি আরো আমার সাথে যারা ছিল তারা দেখছে। তো দেখল যে কিছু তো বাইরে থেকে মেয়ে আসছে, মনে হয় এলাকার মেয়ে।
তো কি করব, মানে জাস্ট ওখানে ফ্রেন্ডলি আমরা ছিলাম কয়েকজন, যে কি করবো রে। ঠিক আছে তাহলে বের করে দাও, এখান তো থাকার কোনো দরকার নেই, বের করে দাও। তো বের করতে গেছে, তো ওর ভিতরে চৈতি ছিল এবং চৈতি আসছে আমাকে দেখার জন্য আসছে। ও আমাকে দেখার জন্য আসছে, আমাকে এই কথাটা বলে নাই যেভাবে ঢুকছে। তা আমি তো জানি না, কোনোদিন দেখিও নেই ওরে, তো কিভাবে চিনবো। তো ও গেছে যে আপনার এখানে কি করতেছেন, আপনারা বের হয়ে যান। ওকে নাকি উত্তর দিছে কেউ একজন ওইখান থেকে, যে কেন বের হবো, আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, আর এটাতে আমরা সচরাচর আসি, আমরা পেয়ারা খাওয়ার জন্য আসছি, পেয়ারা খাবো, আর প্রয়োজন হলে আপনারা বের হয়ে যান। এই ধরনের কথাবার্তা বলছে। তো ও আর কোনো কিছু বলে না, বলে চলে আসছে, যে এলাকার মেয়ে চলে আসছে, চলে এসে বললো যে না থাক, ওরা একটু পরে চলে যাবে, এই কথা বলছে। তা আমার একটু ক্রিটিসাইড লাগলো, যে আমি একটু যাই দেখি তো কে। তো আমি গেলাম। তো যেহেতু আমরা যাওয়ার একটা উদ্দেশ্য যে এখানে পাশে ওদের বাসা, পাশে ওদের বাসা, কিন্তু আমি কিন্তু ইচ্ছে করলে ওদের বাসায় যে কোনো মুহূর্তে ঢুকতে পারি, কিন্তু ঢুকি না। আমি কেন ঢুকি না, বাবার ভয়? এই যে না, ওর বাবার কোনো ভয় নেই আমার তখন। আমার তখন পাওয়ার আছে, আমার ভয় কিসের, না আমার মনের ভিতরে এটা। তারপরে তো একটা ভদ্রতা বলতে ব্যাপার স্যাপার আছে। রাইট রাইট। ওইখানে ও ছিল, কিন্তু ওকে আমি চিনতে পারিনি। ওখানে আমি গেছি এবং আমি বের করে দিলাম। তখন বের করে দেওয়ার পরে আমার সাথে ফোনে কথা হলো, ফোনে কথা হওয়ার পরে বললো, জানতে আসছিলাম, আমি বের করে দিলা কেন? তো বের করে দিলাম মানে, তুমি কোথায় আসছিলা? তো বলে হ্যাঁ আমি আসছিলাম, ওর ভিতরে ছিলাম। তো তুমি কোনটা ছিলা? তা আমাকে বলো তুমি কোনটা ছিলা, আগেরটা না পরেরটা? মানে আগে তো একজন গেছে, সে মানা করছে, তো যায় নাই। তারপর আমি যে খুব ধমকি ধমকিতে বের করে দিছি, যে তুমি কি। আপনারা ওখানে কি করছিলেন? আপনারা কি ওখানে কোয়ার্টারে থাকতেন? হ্যাঁ, ওই কোয়ার্টারে আমাদের ডিউটি ছিল। ও ওকে। ওখানে আমাদের ডিউটি ছিল, ঠিক আছে। ওই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে ওখানে পাঠানো হয়েছিল। Okay. তো ওখানে আমরা থাকতাম। তো বললো তুমি আগেরটা না পরেরটা? বললো আগেরটা পরেরটা মানে? তো বললো আগে একজন আসছিল, আমাদের বলছিল, আমরা বের হইনি, তো আবার ভদ্রভাবে চলে গেছে। কিন্তু পরে যে আসছিল সে খুব ঝাড়ি ঝুড়ি মারছে, থাকতে পারিনি। তখন আপনি কোনটা ছিলেন, আগেরটা ছিলেন না পরেরটা ছিলেন? আমি পরেরটা ছিলাম। ওটা না পরেরটা, আগেরটা না পরেরটা, রাইট। তো আমি তখন বললাম যে তুমি খুঁজে নাও, তুমি যখন এখানে আসলা আমার সাথে দেখা করলো না, বা আমার সাথে ফোনে আগে মিট করে আসলা না, তো আমি বলবো না আমি কোনটা। আমি এখানকার একটাও না। তখন বলবো তাহলে তুমি মিথ্যা কথা বলতেছো আমার সাথে, তুমি এখানে নাই। আমি বললাম না আমি এখানে আছি, এখানে তো আমরা অনেকেই আছি, তো এখানকার কেউ না। তুমি যদি সরাসরি আমার সাথে মিট করো তো তোমার সাথে আমি মিট করবো, আর নচেত আজকের পর থেকে কোনো কথা বলার দরকার নাই। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মিট কোথায় করবা? তো আমি বললাম মিট তো আমি এই এলাকার ভিতরে করবো না, রূপসা ব্রিজে। তো বললো ঠিক আছে, তো আমি স্কুলে যাওয়ার কথা বলে বান্ধবীকে নিয়ে ওখানে যাবো। ঠিক আছে যাবা, কোনো সমস্যা নেই। তারপরের দিন আর কি ও যাবে ওখানে। তো সকালে কথা বললাম যে তুমি কখন যাবা ওর সাথে? তো বললো যে আমি এই তো স্কুলে বের হইতেছি, তো এখানে স্কুলে না আছে, ওখানে চলে যাবো। ঠিক আছে যাও। আর এদিকে আমি আমার আরেকটা কলিগকে নিয়ে আমি গেলাম। তো যাওয়ার পরে দেখি যে ওরা দুইটা মেয়ের কথা বলছে, কিন্তু না মেয়ে প্রায় 7 থেকে 8টা। 7 থেকে 8টা মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে। তো আমি দুইটা মেয়ে আসবে এখানে, 7 থেকে 8টা মেয়ে। তো আমি দূর থেকে ফোন দিছি, আমার সাথে ফোনে কথা হইতেছে, কিন্তু ওগুলোর ভিতরে কারো কানে বা হাতে মোবাইল নেই, কেউ কথা বলতেছে না। তাহলে ও কোথায়? রাইট। তাহলে তুমি কি আসো নাই, আমার সাথে মিথ্যা কথা বললা? তো বললো যে না আমি আসছি। তুমি কোথায়? তো বললাম যে আমিও তো আসছি। তো বললাম যে কিছু দেখতে পারতেছি না। আমি তখন আমি বললাম যে সামনে 7-8টা মেয়ে দাঁড়ানো, আমি দেখতেছি। তখন ও বললো হ্যাঁ দাঁড়ানো তো আমিও দেখতেছি, বিভিন্ন এক একজন মেয়ের কালারের যে ড্রেস গুলো পরছে সেগুলো বলে colour দিচ্ছেন। বললো। ওকে। তখন আরেকটা কথা বললাম, বুঝতে পারছি চেহারা তো দেখবা, পছন্দ তো হবে না, তুমি তো অনেক সুন্দরী। আচ্ছা আমি আসতেছি, আমার কোনো ভয় নেই, আমি খারাপ চেহারা মানুষ, আমি আসতেছি। সেই রূপসা ব্রিজের নিচে গিয়ে দাঁড়ালাম। নিচে গিয়ে দাঁড়ালাম, আমার কানে হেডফোন ছিল, পকেটের ভিতরে মোবাইল, হাতটা ঢুকানো, আমি কাপড়ে ফোন দিলাম ওইভাবে যে তুমি কোথায়? তখন ও বললো যে আচ্ছা তোমরা 2জন আসছো? তো বললাম হ্যাঁ 2জন আসছি। তো তুমি কোনটা? তো আমি বললাম দেখো চিনতে পারো কিনা আমি কোনটা। আমি নদীর দিকে তাকিয়ে কথা বলতেছি, পেছন দিয়ে কথা বলতেছি না। তো বলছে ঘোরো এদিকে। কেন ওদিকে ঘুরতে হবে কেন? পেছন থেকে সিলেক্ট করে আমি কোনটা, ডানেরটা না বায়েরটা। খুব মজা করতেছে ওর সাথে, আর ভেতরটা একটু ধুকধুকো করতেছে, ওর সাথে দেখা হবে আমার জীবনের প্রথম দেখা। জি আমাদেরও করছে আর কি, যে কি হয় না হয়, ঠিক আছে, যে ও কেমন হবে। ও আমি তোকে মধ্যে ভালোবাসছি, ও যদি না বসে একই ফিলিংসটা আমার মনে হয় ওর ভিতরে হচ্ছিল, হোয়াট এভার ইট ইজ। নইলে 7জন 8জন নিয়ে এরকম ছক করার দরকারটা কি? যে দেখলে সে বললেই তো পারতো। যাই হোক, তারপর তো আমি বললাম দেখো যদি তোমার দেখা করার ইচ্ছা থাকে আমার সামনে আসো, আমার হাতে সময় নেই, আমার চলে যেতে হবে। তো বললো যে তুমি তার আগে বলো তুমি কোনটা। তখন আমি বেছে নাও। ঠিক আছে, বিজ্ঞাপন আছে না? ওকে, যাই হোক।
তা আমাকে বললো যে তুমি কোনটা, তা আমি বলতেছি না আমি কোনটা, আমি নদীর দিকে তাকে কথাই বলতেছি শুধু ফোনে। পরে এক সময় এবারে একটু রাগ রাগ বলতে কি মনের থেকে রাগ নাকি বুঝালাম যে আমি খুব রাগ করছি, যে থাক দেখা টাকা করার প্রয়োজন নেই, আমি চলে যেতেছি, তোমার যদি সৎ সাহস থাকে আর আমাকে যদি ভালোবেসে থাকো তুমি আমার সামনে আসো। তখন ও বলতেছে যে আমার চেহারা যদি ভালো না হয়, তোমার পছন্দ না হয়, এটা সেটা ব্লা ব্লা অনেক কিছু। তাই আমি বললাম যে তোমার চেহারা দেখে ভালোবাসছি, তোমাকে দেখছি কোনোদিন দেখিনি, তারপরে ভালোবেসে ফেলছি, মোটা থাকলে চলে। রাইট। তো বলার পরে দেখলাম যে হ্যাঁ রূপসা ব্রিজের ওপরেও আমরা নিচে, তুমি উপর আসো, আমি নিচে নামতে পারবো না। তো ঠিক আছে উপরে যাই। হ্যাঁ, এক জায়গায় একটা মেয়ে সিঙ্গেল একা দাঁড়িয়ে আছে শুধু, ও যে দাঁড়িয়ে আছে আমি পেছন দিক থেকে আসছি, তাই ও নাকি তাও সেটা তো বুঝতে আমি পারছি না। বুঝতে পারছি না। তো তখন Okay. আমি আবার ফোন দিলাম, ফোন রিসিভ হইতেছে না। এবং আমি যে ওই মেয়েটার কাছাকাছি ফোনে যে রিংটা বাজবে সেই রিংটাও বাজতেছে না, কারণ ও মোবাইলটা সাইলেন্ট করছে। ওকে। ঠিক আছে, তা আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট মেয়েটার কাছে চলে যাই। চলে যায়, আমি সরাসরি বলি যে আমি সজীব, এ কথা বললাম। ও ঘুরলো, ও ঘুরে আমার দিকে তাকালো, তাকে কোনো কথা না সরাসরি জড়িয়ে ধরলো। ওকে, রূপসা ব্রিজের উপরে। হ্যাঁ, কোনো কথা না, টোটাল সরাসরি জড়িয়ে ধরলো আমাকে। ঠিক আছে, তখন আমি মানে কি আপনাকে দেখেও নেই না? এটা আমাকে যা পেয়েছি তাতেই চলবে, না, এরকম ঘুরে একটা শুধু ব্যাপার। আমাকে দেখছে, হ্যাঁ। দেখ জড়িয়ে ধরছে। ওকে। তো জড়িয়ে ধরার পরে আমি আপসেট হয়ে গেলাম। আপসেট কেন হবেন, মানে আপনি অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেলেন? ওকে, Yes, হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার আপসেট মানে কি সেটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আপনার আপসেট হওয়া থেকে আমরা আপসেট হয়ে যাচ্ছিলাম আর কি। আপনি তখন অবাক হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে, এরকম এটাই স্বাভাবিক না। আপনি ফার্স্ট দেখাতে কি ফিল হচ্ছিল ওকে জড়িয়ে ধরার ঠিক আগ মুহূর্তে? বারে ফার্স্ট দেখা তো ওরা আমি ভালো করে দেখি, তার আগেই যা ঘটার ঘটে গেছে। হ্যাঁ ওকে। জড়িয়ে ধরছে। তো ধরার পরে আমি কি করবো, আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি, ওইভাবে দাঁড়িয়ে আছি। বললাম, ঠিক আছে ছাড়, আশেপাশে লোকজন আছে, আমার সাথে আরেকজন আসছে, ছাড়ো আমরা কথা বলি। ছাড়ার পর যখন ওকে দেখলাম খুব ভালো লাগলো, আসলে ও অসম্ভব রকম সুন্দরী। ও মাই গড। এটা যে দেখবে সেই বলবে, এটা 100% বলবে ওকে। ওকে ওকে, ও যে এতটা উই আর রিয়েলি এনজয়িং ইউর স্টোরি। ওকে। ওকে আমার পছন্দ হলো। পরে আমার কাছে তখন মনে হইতেছে যে ও যেরকম ফ্যামিলির মেয়ে, ও যে সুন্দরী, তো মনে হয় না ওর সাথে আমার মিলটা হয়। ওই সময় এরকম চিন্তা হ্যাঁ, চলে আমার আসলো চিন্তা মাথায়। হলো যে ওর সাথে তো আমার মানুষই হয় না, আসলেই হয় না, চেহারা দিকে হয় না, যে খুব ছোট বড় হইতেছে, যে মনে হয় টিকবে না সম্পর্কটা। কোনো শাই ফিল ছিল না আপনাদের মধ্যে, কোনো লজ্জা বা কোনো ধরনের হেজিটেট ফিল করা? লজ্জা বলতে আমার ভিতরে কোনো লজ্জা কাজ করে নাই। ওর ভিতরে করে না সেটা তোমরা বুঝতেই পারছি ওর অ্যাক্টিভিটি দেখে। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ, তারপর? ও বললো ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাসায় আসো। আমার আব্বু তো সবসময় বাসায় থাকে না, যদি কন্ট্রাক্টারি করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, জি। তুমি আমাদের বাসায় এসো, আমার আব্বুর সাথে দেখা করো, মিট করো। তো বললো কিছু খাবে, তো বলছে না কিছু খাবো না। ও কিছু খেলো না, তো আমার একটা বদ্ধ পাশে ধূমপান করার, তাই ওর সামনেই ধূমপান করলাম। ও জানতো আগে থেকে? হ্যাঁ নিশ্চয়ই জানতো, হ্যাঁ। আগে থেকে জানতো। তো ও শুধু বললো যে এটা ছেড়ে দিলে ভালো হয়। তো একটা গাড়ি ভাড়া করলাম, ওখান থেকে 120 টাকা দিয়ে ছোট বেবি টেম্পোর মতো আর কি, ইঞ্জিন বসানো, ঠিক আছে, ওই আপনার 10 জন করে বসা যায় গাড়ির ভিতরে, একটা ভাড়া করে দিলাম, ভাড়াটা মিটে দিলাম, ওরা চলে গেল। তারপর তো আমি আর আমার সাথে ওই বন্ধুটা, তো বন্ধুটা তো আমাকে খুব ইয়া করতেছে, দোস্ত যাই যা হয়েছে ভালোই হয়েছে, তো মেয়ে তো অনেক সুন্দর, এটা সেটা, ঠিক আছে তুই কি বিয়ে করবি? তা আমি বললাম যে দেখি কি করা যায়। উনিও আর্মিতে ছিলেন? হ্যাঁ, তো বললো যে খুব সুন্দরী, আসলে এরকম একটা সুন্দর মেয়ে যদি আমি পাইতাম রে, তো আমি খুব আদর করতাম, অনেক ধরনের রিক বললো আমাকে। তা বললো ঠিক আছে তুই নে, মানে ওর সাথে আমার জাস্ট ইয়ার কি পারলাম, হ্যাঁ। তুই নিবি, তুই নে। তো অনেক ধরনের কথাবার্তা বলতে বলতে আমরা আবার ওখান থেকে চলে আসলাম। রাত্রে আবার কথা হয় আবার সাথে, তো বললো যে আমরা আম্মুকে বলছি তুমি আগামীকাল আমাদের বাসায় আসবা, আব্বু বাসায় থাকবে না, তুমি আসবা। তো হঠাৎ করে বাসায় যাওয়া আমার কিরকম যেন লাগতেছে, তো বললাম ঠিক আছে আসতে পারি, তো আমরা 7-8 জন ওখানে যাবো। তো বললো ঠিক আছে কোনো সমস্যা নেই। তো আম্মুর সাথে আমি কথা বললাম, বললো যে ঠিক আছে আগামীকাল আসো। তারপরের দিন ওদের বাসায় গেলাম, যাওয়ার পরে হ্যাঁ ওরা আমাকে সালাম তো দিলাম মুখে, পায়ে হাত পায়ে দিয়ে সালাম করলেন? ওকে। সে আমার মাথাটা হাতে ঠাতে দিল, তারপরে ঘরে বসাইলো। 6-7 জন গেছিলাম আমরা, খাবার দাবারের যে একটা ব্যবস্থা প্রথমে, তো সেটা করলো, করার পর বললো যে আজকে লাঞ্চ টাইম তোমরা এখানে করবা। ওর সাথে পরে কথা বললাম আমি চলে আসার পরে, যে আসলে নীলা আচ্ছা ঠিক আছে লাঞ্চে তো খাবো, তো আমাকে যে নিলা তার কারণটা কি? তো বললো জাম্বু তোমার দেখতে চাইছে এই কারণে। আচ্ছা দেখতে চাইছে ভালো, তো কি তোমার আম্মু কি বললো? তো কিছু বলে নাই। কিছু বলে নাই মানে তোমার আমার এটা কি হবে? তখন বললো ঠেকাই কে
হবে না, ঠেকাই কে? মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। আমাকে সরাসরি এভাবে বললো। লাঞ্চ আমরা করলাম ওইখানে। আর আম্মা আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কয় ভাই বোন, তোমার বাবা কি করে, সবকিছু জিজ্ঞেস করলো। এমন ভাবে আমাকে জিজ্ঞেস করতেছে, সরাসরি বলতেছে না আমার আর্থিক অবস্থা কিরকম, কিন্তু এমন ভাবে বলতেছে যে আমার আর্থিক অবস্থা কিরকম আমি বলতে বাধ্য হচ্ছি ওখানে। এমন ভাবে আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে। ওকে ওকে। তো আমি তাকে সবকিছু ডিটেলস বললাম। আমি ওখান থেকে চলে আসলাম, আমার বাসার দিকে আমি কথাবার্তা বললাম যে এরকম একটা মেয়ে তো আমার পছন্দ হয়েছে। তো তাদের বললাম না যে আগের থেকে আমাদের সম্পর্কটা ছিল, আমি শুধু বললাম যে এখানে আসার পর আমার ভালো লাগছে, তো তোমরা যদি দেখো মেয়েটাকে তাহলে ভালো হয়। তো আমার আম্মু বললো যে সবে মাত্র তুই জয়েন করলি, আর এটা কিভাবে এখন সম্ভব? আচ্ছা ঠিক আছে, তো এখন তোর বিয়ে সাথে সম্ভব না, তো আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে। তো আমি এবার চৈতির মার সাথে আবার ফোনে ডাইরেক্ট কথা বলতেছি যে আমি তো আমার ফ্যামিলিকে বলছি, তো আপনি কি আব্বুকে কিছু বলছেন? মানে চৈতির আব্বুকে। আমি আব্বু বললাম যে আপনি কি আব্বুকে কিছু বলছেন? তো বললো যে না এখনো বলিনি। তো বললাম আপনি বলেন তাকে। বলার বলবো ঠিক আছে আমি বলতেছি, আমার সম্পর্কে সবকিছু বলে। তো উনি রাজি না। কেন রাজি না? রাজি না একটা কারণে যে আমার বাসা অনেক দূরে, আমার বাসা মানিকগঞ্জ, ওর বাসা খুলনাতে, উনি এত দূর নেবে দিবে না। চৈত আমাকে বললো যে আসলে আমার বাবা এমনি খুব ভালো মানুষ, আমাদের খুব আদর করে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করে তাহলে তার অবস্থা নির্ধারিত খারাপ, কিছু একটা হবেই। ঠিক আছে, তো তুমি যাও না, তুমি সেনাবাহিনী চাকরি করো, তাতে কি হয়েছে? তোমাকে যে কিছু করে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নাই ওনার। আচ্ছা। আর এদিকে আরেকটা ব্যাপার হলো, চৈতির বিয়েটা চৈতির আব্বু অন্য একজনের সাথে দেবে বলে তাদের সাথে কথাবার্তা বলছে। ওকে। এটা চৌতির ফ্যামিলি কেউ জানতো না? এটা চৈতির ফ্যামিলির, চৈতি জানতো না, চৈতির মাও জানতো না। আচ্ছা। ঠিক আছে, তো যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করছে সেই ছেলেটা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে। চৈতিদের যা অবস্থা তার যেতে পারে রিডাবল অবস্থা, তাদের আর্থিক দিকে, ক্ষমতার দিকে। আর সে সেনাবাহিনীতে চাকরি করে, তার বয়সটা একটু বেশি ছিল, সে জেনারেল ব্রিগেডিয়ার অফিসার, তার বয়স তখন প্রায় 35 বছর। জেনারেল ব্রিগেডিয়ার অফিসার, এটা অনেক বড় পোস্টে। অনেক বড় পোস্টে ওর সাথে বিয়ে ঠিক করছে। তো যখন দেখি চৈতির মা আমার ব্যাপারটা ওদের বাসায় বললো, তখন চৈতির বাবা বিয়ের ব্যাপারে কথাবার্তা টোটাল বলতেছে, মানে ওদের সাথে কথাবার্তা বলতেছে। চৈতি আমাকে বললো যে এখন আমি কি করব? তো আমি বললাম যে তোমার আব্বা যেহেতু রাজি না, আর তোমাকে না, তোমাকে আমার পালিয়ে যাওয়া সম্ভব না, আমি পালিয়ে যেতে পারবো না, তুমি তোমার ফ্যামিলিকে বুঝাও, দেখো বুঝে কিনা, আর যদি না বুঝে তাহলে লাস্টে কি হবে ওটা দেখা যাবে। তো কোনোভাবে রাজি হচ্ছে না। তো চৈতি বললো যে না, এটা আমার বাবাকে বোঝানো সম্ভব না, ঠিক আছে তোমাকে যদি না পাই এমন না কাউকে আমার লাইফে বিয়ে করতে পারবো না, সুইসাইড করবো। এই ধরনের কথা বললো? হ্যাঁ, তখন আমি বললাম না তুমি সুইসাইড করো না। তো বললো না, তুমি আমি সুইসাইড করবো আর নচেত তুমি আমাকে নিয়ে যাও। তা আমি বললাম ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না, তোকে নিয়ে এভাবে পালিয়ে যাওয়া সম্ভব না। যে তাহলে সারা জীবন তোমার বাবার মাথাটা হেড থাকবে এই সমাজে মানুষের কাছে, আমার বাবা মার মাথাটাও হেড থাকবে, কারো আদর ভালোবাসা পাবো না। ও জাস্ট ফোনটা কেটে দিচ্ছে, ফোনটা কেটে দিয়ে হ্যাঁ হাফ ঘন্টা পর আমার ফোন আসছে, চৈতির মা ফোন দিচ্ছে, চৈতি বিষ খাইছে হাসপাতালে। হু মাই গড। তারপর? ওয়াশ চলতেছে, তো খুব কান্নাকাটি করতেছে যে বাবা এখন আমি কি করবো, আমার মেয়ে তো অন্য জায়গায় বিয়ে বসবে না, আর তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করবেও না, আর ওর বাবা তোমার কাছে বিয়ে দিবেও না। তো আমার এই মেয়েটা আপনি যদি গেলেন ওখানে দেখার জন্য? হাসপাতালে গেছেন আপনি? না, হাসপাতাল তখন আমি যাইনি, কারণ তখন ইনস্ট্যান্ট ওখানে চৈতির বাবা ছিল। ওকে ওকে। ছিল, ওখানে গেলে আমার একটা বিপদ ঘটতে পারে, বিপদ হতে পারে, হ্যাঁ। যে কারণে আমি ওখানে যাইনি। তা আমি যেতে চাইছিলাম, আমাকে নিষেধ করছে। তখন মানে খুব খারাপ লাগতেছে যে কি করবো এখন আমি। রাইট। তো আমাদের বাড়িতে জানালাম ব্যাপারটা যে এই ঘটনা ঘটছে। তো আমার বাড়ি থেকে আমার মা বললো যে দেখো যদি তারা না দেয়, জোর করে না আমার পক্ষে সম্ভব না, আশা রাখতেছে তুমি এমন কোনো কিছু করবে না যাতে আমার মান সম্মান শেষ হয়ে যায় সম্পূর্ণ। জি। এভাবে কথা বললো, মানে আমাকে পুরা ঠেকাই দিল কথা বলে, যে তোমার উপর এটুকু বিশ্বাস আছে আমাদের। তো তখন টেনশন মাথার ভিতরে, আমি কি করবো এখন। তো সুস্থ হলো, সুস্থ হওয়ার পর ওকে বাসায় আনছে, ওর সাথে ফোনে আবার যোগাযোগ করছি, তুমি কেন এরকম করলা? তো বললো যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে সুইসাইড করবো এটা নিশ্চিত, তার আগে যদি তুমি আমাকে নিয়ে যাও তাহলে তোমার সাথে থাকবো, আর তুমি নিবা না, তো এই কারণে সুইসাইড করতে গেছিলাম। তো এই যাত্রায় তো পাচ্ছি, কিন্তু এর পরের বার আর কেউ যেন না বুঝতে পারে সেভাবে আমি সুইসাইডটা করবো। প্রচুর মানসিক টেনশনের ভিতরে আমি আছি যে এটা কি হইতেছে। রাইট। তো ও যখন বিষটা খেলো, বিষ খেলো দেখে প্রায় 2 মাসের মতো ওর খুব রিল্যাক্সে ছিল, কোনো বিয়ে ঠির ব্যাপারে কোনো চাপ ঠাপ ফ্যান তার কোনো কিছুই ছিল না। তো
ওইখান থেকে আমি যে ওদের বাসার পাশে যে কোয়ার্টারটা ছিলাম ওইখান থেকে আবার আমরা মেন খুলনাতে আমাদের নিয়ে আসা হলো। তো তখন তো শুধুই ফোনের কথা। আর ওখানে থাকতে একটু দেখা হয়েছে আমার সাথে, ফোনে কথা বলছে, একটু রাস্তায় বের হয়েছে, দেখা হয়েছে, বা একটু দূর থেকে দেখছি, কিন্তু কাউকে ব্যাপারটা বুঝতে দেনি যে আমাদের ভিতরে এরকম একটা রিলেশন আছে। ফুলতলা ক্যান্টনমেন্ট আমি ওখান থেকে ছুটিটা নিলাম হলো যে আমার বাসায় খুব অসুস্থ, খুব অসুস্থ, আমার যাইতে হবে ইমিডিয়েটলি। তো আমাকে ছুটি দিল মাত্র 3 দিনের ছুটিতে আমি আমার বাসায় আসলাম। যেদিন আমি আমার বাসায় আসলাম ঠিক তার একদিন পরে আমার কাছে খবর আসলো যে চৈতির গায়ে হলুদ। আমার কাছে অবাক লাগতেছে, ওর গায়ে হলুদ মানে। ওদের ওইখান থেকে আমি মেন খুলনাতে আসলাম, মাত্র ওইখানে 4 দিন ছিলাম, তারপরে আমি ছুটি নিলাম। এই 4 দিনের ভিতরে কিভাবে কি হয়? আর ওর সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হইতেছে, ওর গায়ে হলুদ মানে ও তো আমাকে বলবে না। তাহলে এই খবরটা আমি এবার শুনছি ওর এলাকার একটা ছেলের কাছ থেকে। তো আমি এটা ভাবলাম যে উল্টা পাল্টা কথা বলতেছে মনে হয়। তো আমি বাসায় গিয়ে আমার বাসার লোকজনকে বুঝালাম যে এই ব্যবস্থা আমি কি করব। তারা আমাকে বুঝাইতেছে যে না, তুমি এটা করার দরকার নেই, যেহেতু তোমার কাছে দেবে না, তুমি যদি আনো তাহলে জীবনে কখনো সুখী হতে পারবা না, একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। তো দরকার নাই, দুনিয়াতে মেয়ে অনেক আছে, অন্য কোনো মেয়ে তুমি বিয়ে করবা, অন্য কোনো তুমি যে মেয়ে চাও আমরা কথাবার্তা বলে মুরব্বীদের মাধ্যমে আমরা আনবো। এখানে যেহেতু ওর বাবা রাজি না, এখানে আমাদের সম্পর্ক করা সম্ভব না, মেয়ের বাবাকে বলে সম্পর্ক করা সম্ভব না আমার। আমি বললাম যে তোমরা একবার বলে দেখো, একবার বলো তার কাছে। তো আমার অনেক রিকোয়েস্টের পরে আমার আম্মু ফোনে কথা বললো চৈতির বাবার সাথে সরাসরি। তো চৈতির বাবা এভাবে কথাগুলো বললো, আম্মুকে এভাবে বলছে যে এত দূর আমি মেয়ে বিয়ে দেবো না, দেওয়া সম্ভব না, আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করা আছে, আপনার ছেলে যেন আমার মেয়েকে ডিস্টার্ব না করে, যদি করে তাহলে কিন্তু আপনার ছেলেকে আমি ছাড়বো না, এইভাবে কথা বললো। তা আমার আম্মু আর কোনো কিচ্ছু না বলে ব্যাস ওখানে ফুল স্টপ, বললো যে ঠিক আছে আর দরকার নেই তোমার, যা হওয়ার হয়েছে। আমি যেদিন বাসায় গেছি ওই দিনই ফোনটা দেওয়াইছি। আর এদিক থেকে আমি খবরটা শুনতে পাইছি যে ওর গায়ে হলুদ অনুষ্ঠান। তো আমি পাগলের মতো হয়ে যেতেছি, গায়ে হলুদ অনুষ্ঠান মানে। তো আমি চৈতির বাসায় ফোন দিলাম, চৈতির বাসায় যে আম্মার নাম্বারটা ছিল বন্ধ, শুধু ওর আব্বার নাম্বারটা খোলা। আর ওর আব্বার নাম্বারে ফোন দিলে তো আমার সাথে কথাবার্তা বলবে না, ঠিক আছে, বলবে না। তো সারাদিন খুব টেনশনে। রাত্রে রাত 10টার দিকে আমাদের গ্রামে তখন মেলা হইতেছিল, মাটিকাটা বাজার। তো এলাকার চাস্তো ভাইদের সাথে বন্ধুদের সাথে আমি মেলায় গেছি। তো আমার ফোনে রাত 9টা বা কি 10টার দিকে একটা ফোন আসে। ফোনটা হলো চৈতির আম্মুর নাম্বার থেকে ফোন আসে, এবং সে আমাকে সরাসরি বলে যে তুমি যদি আমার মেয়েকে নিতে চাও বা আমার মেয়েকে যদি ভালোবাসো তাহলে তুমি ওরা এসে নিয়ে যাও। তো বলো ওরা এসে নিয়ে যাও মানে কি হয়েছে, ঘটনা কি? বলো ওর গায়ে হলুদ অনুষ্ঠান অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে, আগামীকাল ওর বিয়ে, কমিউনিটি সেন্টারে আপনার বরপক্ষের খাবারের ব্যবস্থা, আর গ্রাম এলাকার বাড়িতে করা হয়েছে। তো আমার মেয়ে কিন্তু বাঁচবে না, আমার মেয়েকে জোর করে দেওয়া হইতেছে। আর এই ব্যাপারে আমি যদি কোনো জোর আপত্তি করি, ঠিক আছে, তাহলে তার ভাত খাওয়ানো সম্ভব না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমার 3টা বাচ্চা হয়ে গেছে। তো তুমি একটা কাজ করো, যদি ওকে ভালোবাসার মেয়েটাকে যদি বাঁচাতে চাও, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমি জানি যে আমার মেয়ে বিয়ে হয়ে এখানে যাওয়ার পর একটা দুর্ঘটনা ঘটাবি, তা আমি চাই না যে আমার মেয়েটা মারা যাক, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। সে খুব কান্নাকাটি করে আমাকে এইভাবে কথাগুলো বলতেছে। এখন বলতেছে আমার নিজের খুব খারাপ লাগতেছে যে আমি এখন কি করব, কি করতে পারি আমি এখন, আমার বাসা থেকে এরকম আর ওদের বাসা থেকে এরকম। তাছাড়া আমি চৈতিকে অনেক বেশি ভালোবাসি, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, কাউকে কিছু বলতেছিও না আমার। এবং ওই রাত্রে আমাকে খুলনা যেতে হবে, কারণ তারপর দিন সকালে ওর বিয়ে। তো সরাসরি আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আম্মুকে বললাম, আম্মা 10,000 টাকা দাও। তো এত রাতে টাকা দিয়ে কি করবি? টাকা তোর কাছে দাও। তো দিল, আর কোনো কথা বলো না, টাকা দিয়ে দিল। দেওয়ার পরে তা আমি আমার যে কার্ডটা, সে কার্ডটা পকেটে নিলাম। আর আইডি কার্ড? হ্যাঁ, আইডি কার্ড। সেই আইডি কার্ডটা আমি পকেটে নিলাম। ড্রেস আপের ভিতরে এই জামা প্যান্ট শার্ট এগুলো পরে কনভার্স করে বেরোলাম। তো আমি বলছি কোথায় যাইতেছিস? তখন আমি বললাম যে আমার কাজ আছে, আমি এখনই একটু মানিকগঞ্জ যাইতেছি। তো মানিকগঞ্জ যাইতেছি মানে তুই আসলি, তুই এই রাত করে এত রাত্রে কোথায় যাবি? কারণ রাত 10টা তো গ্রামে অনেক কিছু। বের হয়ে সরাসরি মানিকগঞ্জ আসলাম। তো এসে দেখলাম যে কাউন্টার বন্ধ, টিকিট কাউন্টার বন্ধ। সরাসরি আমি চলে গেলাম আরিচা ঘাটে, পাটুরিয়া ঘাট যাকে বলে, সেই ফেরি ঘাটে আমি সরাসরি চলে গেলাম। আমি তো টিকিট কাটা নাই, আমি ওইভাবে গেছি। তো এই গাড়ি থেকে ওই গাড়ি খুঁজি যে যাওয়া যায় কিনা,
তো লাস্ট পর্যন্ত খুঁজতে খুঁজতে এক গাড়ি, সেই গাড়িতে সুপারভাইজার আমাকে বললো ঠিক আছে যাওয়া যাবে, তো টাকা 300 টাকা লাগবে। ঠিক আছে 300 টাকা নেন, সমস্যা নেই। তো আমি গাড়িতে উঠলাম আর জ্যোতির মার সাথে আমি তখন যোগাযোগ করলাম যে আমি তো গাড়িতে উঠছি, আমি পদ্মায় ফের পার হইতেছি, তো আমি আসতেছি। তখন বললো ঠিক আছে তুমি আসতেছো বলতে তুমি একটা কাজ করো। তো আমি বললাম কি কাজ? যে তুমি যখন এখানে এসে পৌঁছাইবা তখন তুমি আমাকে ফোন দিবা। আমার ঘুম ধরতেছে না, ঘুম আসতেছে না, গাড়িতে প্রচুর টেনশন ফিল করতেছি যে আমি ওকে আনবো, এনে কোথায় রাখবো, নতুন চাকরিটা কি হবে, বা আমার বাবার মান সম্মান কোথায় যাবে, মানে একটু চিন্তা ভাবনা আসে। আবার এগুলোর মধ্যে উদয় হয়ে যায় না ওকে তো আমি ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, আই ক্যান্ট লিভ উইদাউট চৈতি। তো এটা আমার মনের ভিতরে আসে। আমি গেলাম 1 মন 2 মন করে যাই না যাই গেলাম গাড়িতে উঠে আমি চলে গেলাম খুলনা চলে গিয়ে মেন খুলনাতে আমি নামলাম। নেমে আমি ফোন দিছি যে আমি তো খুলনা চলে আসছি, এখানে আমি চলে আসছি। যেদিন গেছেন ওই দিনই কি বিয়ে, নাকি তার পরের দিন? না, আমি যেদিন গেছি ওই দিন সকালে উঠি। ওকে, তো আপনি নেমেছেন কখন? আমি নেমেছি ভোরের দিকে, ভোর আনুমানিক মানে কয়েক ঘন্টার ব্যবধানে বিয়ে হয়ে যাবে তাই তো? 5:30, হ্যাঁ 5টা 5:30 আর কি তখন বাজে। আমি ওখানে নামছি, আমি ওর মাকে ফোন দিলাম যে আমি তো চলে আসছি, এখন কি করবো? তো আমাকে বললো যে তুমি রূপসা নদী পার হও, পার হয়ে ওখানে একটা কলেজ আছে, ওদের কাছ দিয়ে গ্রামী কলেজ আছে, যে তুমি এই কলেজের এখানে আসো, আমি ওরা পাঠিয়ে দিতেছি, সমস্যা নেই। তখন ঠিক আছে আমি কলেজে ওখানে গিয়ে দাঁড়ালাম পরে মনে একটা ভয় কাজ করতেছে যে ওর বাবা এরকম ডিয়ারিং, আর এলাকাটাও ভালো না, যেহেতু আমি এলাকায় থাকি, আর বিয়ের দিন সকালে একটা মেয়েকে নিয়ে যেতেছি, এটা আমি যে চাকরি করি আর যেই হই, ঠিক আছে এখানে তো যদি কেউ ধরে 100% আমার কপালে দুর্গতি আছে, একটা ভয় কাজ করতেছে ভিতরে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, খুব ভয় দাঁড়িয়ে আছি, এতটা ভয় করতেছে বলার মতো না। আরেক দিক থেকে খুব ভালো লাগতেছে যে ওকে যদি নিয়ে যেতে পারি সারা জীবন একসাথে থাকবো, জায়গাতে ভালোবাসলাম, পুরো লাইফটা কাটাবো, এই দিক থেকে খুব ভালো লাগতেছে। তো ওখানে দাঁড়িয়ে থাকার পরে 8-10 মিনিট পরে ও আসছে শুধু একটা ড্রেস পরা, কলা পাতা কালার একটা ড্রেস পরা, আর একটা ড্রেস ওর একটা ব্যাগে, একটা শপিং ব্যাগে। তো ওর সাথে ওর বোন আছে, ওর মেজো বোন আছে, ওর হাতে হলো শপিং ব্যাগটা। তো ওরা বাসা থেকে বের হয়েছে পার্লারে সাজবে, পার্লার আছে যে পার্লারে সাজবে, এর জন্য হলো ছোট বোনকে নিয়ে বের হয়েছে ও। কিন্তু পার্লারে তো সাজা না, একটু প্ল্যান করা, ওর মার সাথে আমার প্ল্যান করা যে আমার হাতে দিয়ে দেবে। তো আমার হাতে যখন দিল আমি আর ওখানে দেরি করলাম না, দেরি না করে সকাল ভোরবেলা তো রূপসা ঘাট পার হলাম, রূপসা নদী রূপসা ঘাট পার হয়ে আসলাম। তুই পার আসার পর আমার চৈতি মা আবার ফোন দিল যে তুমি কোথায় আছো? তাই আমি বললাম যে আমি তো রূপসা ঘাট পার হয়েছি। তখন বললো যে তুমি খুব দ্রুত যাও, হয়তো কিছুক্ষণের ভিতরে জিনিসটা ফ্লাশ হয়ে যাবে যে চৈতি এখানে নেই। একটা গাড়ি ভাড়া করলাম, যশোর আসলাম, যশোর আসার পরে ওইখান থেকে আরেকটা গাড়ি ভাড়া করলাম, মাইক্রো ভাড়া করলাম আরিচা ঘাট পর্যন্ত 2000 টাকা, ওখানে চলে আসলাম। তো এর ভিতরে ওর বাবা আমাকে ফোন দিছে যে তুমি কোথায়? তো বললাম যে তো বাসায় আছি আঙ্কেল, বাসায়। যে বাসায় আমার মেয়ে কোথায়? তো বললাম আপনার মেয়ে কোথায়? আমি তো যাই না। ফোন রেখে দেওয়ার পরে তার 10-15 মিনিট পরে আবারও ফোন দিল। তখন আমি আর জায়গাটায় পৌঁছে মানে ফেরি পার হচ্ছি, ফেরিতে পদ্মাটা পার হচ্ছে আর কি। তা আবার আমাকে ফোন দিয়ে আমাকে খুব বিশ্রী ভাষায় গালি দিল। তখন আমি সরাসরি ওনাকে বললাম যে আপনি আমার সাথে রাব বিহেভ করবেন না, যদি করেন তাহলে পদ্মার নদী কিন্তু আপনার মেয়েকে আমি কেটে ফেলে দেবো এখানে, সরাসরি এইভাবে বললাম। ও তার মানে আপনি জানিয়ে দিলেন যে আলটিমেটলি তার মেয়েটা আপনার সঙ্গে আছে? হ্যাঁ। ফোন রাখার পরে তার 20-25 মিনিট আবারও ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে, তো তোমার কাছে যে আমার মেয়েটা আমি যদি একটু দেখতে পারতাম আমার খুব ভালো লাগতো, অনেক দূর চলে আসছি। অনেক দূর মানে আপনি কোথায় আছেন? বললাম ফরিদপুর আছি, এবং তারা গাড়ি নিয়ে এদিকে চলে আসছে। তো আমি বললাম যে না, দেখান সম্ভব না। তো আমি চলে গেলাম, মানিকগঞ্জ চলে আসলাম একদম বাড়িতে? হ্যাঁ একদম বাড়িতে না, মানিকগঞ্জ টাউনে এসলাম। টাউনে এসে পৌঁছানোর পরে আমার আম্মুকে ফোন দিলাম যে আম্মু এই ঘটনা, আমি যে 10,000 টাকা নিয়ে বের হয়েছি, তো আমি বলছিলাম না যে মেয়েটাকে আমার পছন্দ বা যে মেয়েটাকে আমি ভালোবাসি, ওর বাবা রাজি না, বা ও কি করছে না করছে সবই তো তোমরা জানো, তো ওর তো আমি নিয়ে আসছি। তখন তো আমার মা মানে সরাসরি আমার বলতেছে যে তুই এটা কি করলি? তোর বংশের মুখে চুলকালি মাখলি, তুই আমার মাথাটা নিচে করে দিলি, তোর বাবার মাথাটা নিচে করে দিলি, কান্নাকাটি করতেছে। তখন আমার খুব কষ্ট লাগলো, আমার নিজের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেছে। কিন্তু আমি তো নিরুপায়, আমি যদি অনেক বেশি ভালোবাসি বা হারাতে চাই না দেখে আমি কাজটা করছি।
আমি সারাটা দিন মানিকগঞ্জ শহরে। আমার আবার ফোন দিলাম, আমি কি করব? তখন মা বলে, ঠিক আছে যা হতা তো হয়ে গেছে, আর দূরে থেকে কি করবি, আয় তুই বাড়িতে চলে আয়। তাই ওখানে বাড়িতে চলে গেলাম। বাবা কি তখনও আপনার বিদেশে? হ্যাঁ, আমার বাবা তখন বিদেশে। ওকে, বাবা কি এটা জেনেছিল ওই মুহূর্তে যখন এটা করতে? তখন কিছু জানে না। তখন আমার বাবা কিছু জানে না। তো আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তো একটা গ্রামে একটা হইচই পড়ে গেল। খুব স্বাভাবিক। অনেকে আসতেছে আমার বাড়িতে মেয়ে দেখার জন্য, আমার বাড়িতে চলে আসতেছে, ঝাঁকে ঝাঁকে লোক আসতেছে গ্রাম থেকে মেয়েকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য। মেয়েকে দেখার জন্য। Right. তো যে দেখতে আসতেছে, তো সর্বমুখে একটা কথা, যে যা করছে, যেহেতু মেয়েটাকে বের করে নিয়ে আসছে, কাজটা খুব খারাপ হয়েছে, কিন্তু বউ হিসাবে খুব ভালো হবে, এটা সবাই বলতেছে। যে আমাদের মনে হয় না 2-4-5 এলাকায় কারো ঘরে এরকম একটা এত সুন্দর একটা মেয়ে আছে। তো সুন্দর একটা মেয়ে আছে, তোমরা বিয়ে করো, তো এর চাইতে সুন্দর মেয়ে বিয়ে করাতে পারতা না। সবাই বুঝ দিতেছে আমার মারে, আমার উপর কেউ প্রেশার কিট করেনি, কেউ আমাকে কিছু বলতেছেই না। ঠিক আছে, তো চৈতিকে পাশের রুমে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলতেছে যে তুমি চলে যাবো। তো এখানে চৈতি একটা কথা বললো যে আপনার ছেলে তো আমাকে আরো 2 দিন আগে আনছে, আজকে আপনাদের বাসায় নিয়ে আসলো। তারপরে যাতে ঝামেলাগুলো না থাকে আর কি। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা যাতে না বলে। আমাকে মানিকগঞ্জ এনেও রাখছে, ঠিক আছে, এবং ও আমার সাথে ছিল একদিন। সরাসরি এভাবে কথাটা বললো, যেন আমার বাসা থেকে আর কেউ কোনো কিছু না বলতে পারে। আর কেউ কোনো কিছু বললো না, সরাসরি বললো ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তাহলে এখন আর বিয়ে ছাড়া তো উপায় নেই। বড় চাচা গ্রামের লোকদেরকে খবর দিল, দাওয়াত দিল, তারপরের দিনই বিয়ে। খুব ভালো আয়োজন করছে। গরু ঠুরো আনছে, আর আমার ফুপুকে দেওয়া হলো উকিল বাবা, আমার ফুপিকে উকিল মা, ফুপাকে উকিল বাবা হিসাবে দেওয়া হলো এখানে বিয়ে। এরকম প্ল্যান পরিকল্পনা হইতেছে। তো চৈতিকে ওই বাসায় নিয়ে গেল যে এর বাপ মা তোমরা। এর মাঝখানে কি চৈতির আম্মা আপনাদেরকে ফোন দিয়েছে? আপনি ঠিক মতো পৌঁছেছেন কিনা, কি অবস্থা, ওখানকার কি অবস্থা চলছে? এটা বলতে ভুলে গেছি। একটু শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, এর ভিতরে চৈতির আম্মা ফোন দিছে যে তোমরা পৌঁছাইছো কিনা। রাস্তায় কয়েকবার কথা বলছি, পদ্মা যখন পার হই তখনও কথা বলছি, আমার বাসায় যখন নিয়ে আসলাম তখনও কথা বলছি যে হ্যাঁ নিয়ে আসছি। তখন আমার বললো যে বাবা তোমার হাতে তো মেয়েটা দিলাম, তো তোমাকে ছাড়া বাঁচবে না, তোমাকে খুব বিশ্বাস করে দিলাম, তো আমার মেয়েটাকে তুমি কষ্ট দিবো না, যে হোক রাখো তোমার কাছে, আমার মেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে, আমি তোর মা, আমি জানি। আমাকে এভাবে ডাইরেক্ট বললো। তা আমি বললাম ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে রাখবো, সেভাবে রাখবো। এখন আমার বড় চাচা আমার কাছে বললো, চাচা এই মেয়ের বাড়ির কি নাম্বার আছে? তা বললাম হ্যাঁ আছে। তো বললো দে নাম্বারটা, আমি কথা বলি। তা আমি চৈতির আম্মুর নাম্বারটা দিলাম। তারপর বড় চাচা ডাইরেক্ট ফোন করলো, বললো যে আমি সজীবের চাচা বলতেছি, তো এইভাবে তো আপনি দিনে চলে আসছে, আমাকে ছেলে নিয়ে আসছে, তখন আমরা কি করুন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা বিয়েটা দিতে পারি। তো আমার শাশুড়ি অনুমতি দিয়ে দিল যে চলে যেতে গেছে, নিয়ে যেতে গেছে, তাহলে আপনারা যেটা ভালো হয় বিয়েটা দিয়ে দেন। তো বিয়েটা দিয়ে দিল। আমার আব্বু এর ভিতরে জানে না। এর ভিতরে আমার নিজের চাচা কোনো দিনই আমার আব্বুর ভালো চায়নি। কেন চায়নি, কিসের জন্য চায়নি সেটা আমি জানি না, কিন্তু এটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি, ক্ষতি করার চেষ্টা করছে। তো সে করলো কি, থানায় ইনফর্ম করছে আপনার সম্পর্কে। হ্যাঁ, যে আমি বিয়ে করছি, কিছুদিনের চাকরি আমি বিয়ে করছি, ঠিক আছে। তো এটা যখন থানায় ইনফর্ম করছে, আমরা কিন্তু কেউ কিছুই জানি না। তো থানার থেকে লোক আসছে আমাদের বাসায়, কিন্তু ভাগ্যিস আমি বাসায় ছিলাম না, বাজারে গেছিলাম। বউঠু সবকিছু দেখে গেছে, আমাকে ফোন দিল যদি বাসায় আসিস না, পুলিশ আসছে এভাবে, তোর তো নির্ধারিত টাইম সেনাবাহিনীতে চাকরি করলে 3 বছর দেয়, তারপর বিয়ে করতে হবে, তার আগে তুই করছিস, এখন ঝামেলা তো তুই বাসায় আসিস না। মানে আমার ফ্যামিলির থেকে আমার চাচা আমাকে ফোন করলো, ফোন করে বলার পরে তা আমি দূরে আছি। সেনাবাহিনীর নিয়ম হচ্ছে 3 বছর আগে আপনি বিয়ে করতে পারবেন না, তার আগে আপনি বিয়ে করে ফেলেছেন, সে কারণে ঝামেলা হবে, সেটা আপনার চাচা বললাম। This track was downloaded from FusionBD.com. আপনাকে হ্যাঁ, ওকে, ঝামেলা হবে। তো আমি আসলাম না। কে এই ইনফর্মটা দিল, আমার সাথে এত বড় শত্রুতা কার? নোটিশ আসলো থানায় থেকে, 2 দিন পরে নোটিশ আসলো যে আমাকে থানায় দেখা করার জন্য, কিন্তু আমি দেখা করতেছি না। কেন দেখা করতেছি না? ওখানে গেলে আমি অ্যারেস্ট, একটা প্রবলেম হবে, যে কারণে আমি। এগুলো তো আপনাদের রুলস এন্ড রেগুলেশনের ট্রেনিং এর সময় বলা ছিল, রাইট? যদি এই ধরনের অপরাধ করেন তাহলে কি ধরনের পেনাল্টি হবে বা কি? সেক্ষেত্রে আমি জানি দেখে মানে ভয়ে আমি আর মানে থানা দিকে যাইতেছি না।
ওকে বুঝালাম যে তুমি আমার পাশে থাকো, সমস্যা যদি হইতেছে আমি একটু দূরে কিছুদিন থেকে আসি। তো অনেক বোঝান টোঝানোর পরে ও থাকলো। 5টা চাচা আমার, ঠিক আছে, এক চাচা ঢাকা থাকে, 6টা চাচা আর 5টা চাচা, সবাই আমরা এক বাসাতে থাকি। অনেক বিশাল একটা বাড়ি, পাশাপাশি সবার ঘর ছিল ওইখানে। তো আমার মাকে এসে বলতো যে কোত্থেকে কেউ মেয়ে আনছে না আনছে, এই মেয়ে ভিনদেশি মেয়ে, এই মেয়ে তো ঘর করতে পারবে না, কি করবে না করবে, মেয়েটাকে দেখে রেখো, এটা সেটা, ঠিক আছে, নানা ধরনের কটু কথা বলতো। কে বলতো? এটা আমার চাচা। ওই যেই কমপ্লেন, যে মানে যে থানা থেকে ইনফর্ম করেছে। হ্যাঁ, একটু সাবধানে দেখে শুনে থাকো। তো আমার সেই চাচি যে আছে, সেই চাচার যে ওয়াইফ, সেই চাচি, সে আবার আমার চৈতি, ওর সাথে খুব বেশি পরিমাণ মিল দিত। আমার মা সম্পর্কেও চৈতির কাছে আমার চাচা অনেক কিছু বলছে যে উনি মহিলাটা খুব একটা ভালো না, মানে খুব অগ্রমী চাচি, হিংসুটা ধরনের, কার সাথে কথা বলতে দেয় না, এটা সেটা, তোমার উপর টর্চারিং করতে পারে, আমার সাথে কথা বলতেছো, অনেক ধরনের কথা বলতে পারে, তোমাকে নিষেধ করতে পারে, তুমি এগুলো সইনো না। ঠিক আছে? তো হ্যাঁ, আমার মা তো সত্যি নিষেধ করছে যে তুমি ওদের সাথে এত মিশো না, মিশার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তখন চৈতির মনে একটা বিশ্বাস জন্ম নিল যে হ্যাঁ তাই তো, আমার চাচি যা আমাকে আগে বলছে তো ঠিকই তো, তাই তো, আমাকে মানা করতেছে কেন? কিন্তু ও তো জানে না যে তারা এরকম ক্ষতি আমাদের করে। তখন আমার ওয়াইফ আর আমার মার ভিতরে একটা সম্পর্ক, দূরত্ব সৃষ্টি হয়ে গেল। যতদিন করাচ্ছে আমার কাছে কমপ্লেন আসতেছে, আমার মা কমপ্লেন দিচ্ছে। ওই সময়টা থেকে আপনি ছুটিতেই? তখন তো ওই যে ভেজাল চলতেছে আমার চাকরির ব্যাপার, আমি বাসার থেকে দূরে। মানে আপনি বাসাতে থাকেন না? না, চাকরিতেও জয়েন করেননি? না। ছুটি শেষ হয়ে গেছে? হ্যাঁ, অটোমেটিক শেষ হয়ে গেছে, কারণ আমি গেলে তো তখন আমাকে 100% শাস্তি আছেই। এবং আমার চাকরি তো নট, চাকরি তো নাই, আমার চাকরি তো কনফার্ম চাকরি থাকবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত? নিশ্চিত 100% আমার চাকরি থাকবে না। পাশাপাশি পেনাল্টিও আছে? হ্যাঁ। পেনাল্টি মানে কি ধরনের পেনাল্টি হতে পারে? কয়েক বছরের জেল? হ্যাঁ, জেল হবে, শারীরিক টর্চারিং হবে। ঠিক আছে? তো আমার মা আমার কাছে কমপ্লেন করে যে তোর বউ তো আমার কথা শুনে না, তোর ওই চাচির কাছে যে বসে, যারা সারা জীবন আমার ক্ষতি করছে, তোর ওই চাচার কথা শুনে, ঠিক আছে, যত নিষেধ করি শুনে না। তা আমার ওয়াইফের কাছ থেকে চাচা নাম্বার নিছে, আমার শ্বশুর বাড়ির নাম্বারটা নিছে। তো সে ফোন করে আমার শাশুড়িকে বলছে যে আপনার মেয়েকে কোথায় পাঠাইছেন, মারার জন্য পাঠাইছেন, যেখানে পাঠাইছেন এর তো খুব খারাপ। আমি ওই এই সজীবের আপন চাচা বলতেছি, ওর উপরে, আপনার মেয়ের উপরে খুব টর্চারিং হয়। সজীব কিন্তু বাড়িতে নাই, বাড়ি থেকে পালায় আছে বর্তমান, চাকরির ঝামেলা নিয়ে। আর আপনার মেয়েরে কেউ পছন্দ করে না। আমাদের এদিকে যৌতুকের একটা প্রথা আছে, এই কথা বললো, যৌতুকের প্রথা আছে, মেয়ে বিয়ে করলে টাকা পয়সা এটা সেটা দেয়, সেক্ষেত্রে তো মানে কিছুই এখানে সজীব পায় নাই। তো এর জন্য খুব টর্চারিং চলতেছে আপনার মেয়ের উপরে, তো আপনি আপনার মেয়ে এখান থেকে নিয়ে যান। তো আমার শাশুড়ি আবার একটা বোকামি করছে, সে এই ব্যাপারগুলো আমাকেও জানে নাই বা চৈতিকেও কোনো কিছু বলেনি। সে এটা ভাবছে যে হ্যাঁ আমার মেয়ে তো এদিকে আপনার শ্বশুর কিছু করেনি আপনার সঙ্গে এই সময়টাতে? না, তার সাথে আবার টোটাল কোনো কথা নেই, কোনো যোগাযোগই না, নেই? কোনো যোগাযোগ নেই। কি হয়েছে, আপনার শাশুড়ির উপর কোনো অত্যাচার করেছে কিনা বা কোনো কিছু জানতে পেরেছে, এগুলো জানেন না আপনি? না, এইগুলো জানি না, এগুলো আমার শাশুড়ি আমাকে কিছুই বলে না। কিছু বলেননি? ওকে। যোগাযোগ খুব অল্প পরিমাণ হয় আর কি আমার সাথে, এই ধরনের কথাবার্তা। ফোন দেয় আমার চাচা, ফোন দেয়, তো এবার ফোন দিয়ে দিতে একদিন আমার শ্বশুর ফোন ধরছে। আমার শ্বশুর ফোন ধরার পরে বলছে ভাই আমি তো আমার নাম ধরে বলছে যে ওর চাচা বলতেছি, তো আপনার মেয়েটা তো এখানে চলে আসছে, তো আপনার মেয়ের উপরে খুব টর্চারিং হইতেছে, ভাই আপনার মেয়েটাকে আপনি নিয়ে যান, আপনার মেয়ে বাঁচবেন এভাবে কষ্ট দিলে। আর আপনার মেয়ে তো সম্পর্ক করে আসছে, প্রেম করে, এখন ওকে যতই টর্চারিং করে কোথায় যাবে, আপনাদের কাছে তো যেতে পারতেছে না, যে কারণে মুখ বুঝে সব অত্যাচার সহ্য করতেছে বা বলতে পারতেছে না। তো যেভাবে আপনি আসেন, একটা মিট করে এসে আপনি মেয়েটাকে নিয়ে যান, নিয়ে ওর কাছে আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আমার শ্বশুর বিশ্বাস করছে যে হ্যাঁ ওর আপন চাচা যখন এই কথা বলতেছে তখন 100% কথা সত্য। আর আমার মেয়ে যেহেতু প্রেম করে গেছে, এই কারণে হয়তো আমার মেয়েগুলো বলতেছে না, টর্চারিং হইতেছে, বা আমি জিজ্ঞেস করলাম আর বলবো না। তখন আমার শ্বশুর যোগাযোগ করে আমাদের বাড়িতে, আমার চৈতির সাথে যোগাযোগ করে, তখন আমার সাথে যোগাযোগ করে, এবং বিদেশে আমার বাবার সাথে পর্যন্ত যোগাযোগ করে, এবং আমার সাথেও যোগাযোগ করে। তো বলো যে আমি আমার মেয়েটাকে আমাদের বাড়ি বেড়ানোর জন্য আনবো। তো খুব অনুনয় বিনয় রিকোয়েস্ট করতেছে, মানে আপনার শ্বশুর আপনাকে? হ্যাঁ আমাকে। তো আমি বললাম যে আমি এই ব্যাপারে কিছু জানি না, আমার গার্জিয়ান আছে। তখন আপনি মানিকগঞ্জে কোথায় পালিয়ে থাকতেন, শহরে? আমি মানিকগঞ্জ থাকতাম না তখন। থাকতেন কোথায়? আমি তখন নবাবগঞ্জ থাকতাম। ওখানে কোথায় থাকতেন? নবাবগঞ্জ আমার নানা বাড়িতে। নানা বাড়িতেও থাকতাম না, ওই গ্রামেই অন্য একটা বাড়িতে থাকতাম, যে যেখানে কেউ ধারণা করতে পারবে না যে এই বাসায় আমি থাকি। ওকে। এই ধরনের কিছু খুব অনুনয় বিনয় যখন আমার শ্বশুর করতেছে, তখন বললাম যে আমি কিছু জানি না, আমার গার্জেন জানে, বাবা মা আছে, তাদের কাছে কথাবার্তা বললাম। লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসতেন বউকে দেখার জন্য? হ্যাঁ, সেটাই আমি আসতাম। ওকে। সেটাই আমি আসতাম।
তখন আমার বাবা মার সাথে যোগাযোগ করলো, তো বাবা মা বললো ঠিক আছে আপনি আসতে যখন চাইছেন তো আপনি আসেন। সে আসলো, আমিও বাসায় আসলাম, আমার বাসায় আসলো। তো আমার বড় চাচার হাত ধরে সে কেঁদে ফেললো যে ভাই যা হওয়ার হয়েছে, আমার মেয়ে শ্বশুর? তো- হ্যাঁ আমার মেয়ে তো আসছেই, তো অনেকদিন আমি মেয়েটাকে দেখি না, আমার মেয়েটাকে আমি নিয়ে যাবো, মেয়ে আর মেয়ের জামাই সহ করে আমি নিয়ে যাবো। তখন আমার চাচা বললো না, ওর তো একটা ঝামেলা চলতেছে, ওকে এখন যেতে দেওয়া যাবে না, আপনি আপনার মেয়েকে নিয়ে যান তাহলে, তারপরে আবার আপনি দিয়ে যান শেষে, ঠিক আছে? তখন এই কথাবার্তার ভিতরে হলো আমার ওয়াইফকে দিয়ে দেওয়া হলো। মানে এটা কি আপনাকে জানিয়ে করা হয়েছে? তখন আপনি রাজি ছিলেন আপনার ওয়াইফকে দেওয়ার জন্য? আমি রাজি ছিলাম না, অ্যাকচুয়ালি ছিলাম না, কিন্তু ওর আব্বু এসে যেরকম বিহেভটা করলো, মানে যে কথাবার্তা গুলো বললো, সবার সাথে যে আচরণটা করলো, তাতে আমার মনটা নরম হয়ে গেল যে আসলেই হয়তো বা সতল তো বাবা। ওই সময়টা থেকে আপনার বাবা আপনার সম্পর্কে জেনেছে যে আপনি বিয়ে করেছেন? আপনার বাবার প্রতিক্রিয়া কি ছিল? তখনও পর্যন্ত আমার বাবা কিছুই জানে না। তখন পর্যন্ত জানেন না, না? আমার বাবাকে কেউ কিচ্ছু জানেনি, কেউ না, কেউ কিছু জানেনি আমার বাবাকে, তখনও জানে না আমার বাবা। ওকে। কিন্তু যখন থেকে ওকে দিয়ে দেওয়া হইলো ওদের বাড়িতে, তারপর একদিন আমার আমার বাবা বাংলাদেশ আসবে, মাসখানিক পর বাংলাদেশ আসবে, তখন আমার বড় চাচা বললো যে তোর ছেলে তো এই কাহিনী করছে, এই ঘটনা ঘটাইছে, এখন কি করবি, ঠিক আছে? তো আমার আব্বা খুব ঠান্ডা মেজাজের লোক, সে আর কোনো কিছু না বলে বললো ঠিক আছে যা হওয়ার তা তো হয়ে গেছে, যাক আমি বাসায় আসি। তো ওর বউ এখন কোথায়, মানে বলতেছে, আমার কথা বলতেছে যে সজীব ওয়াইফ এখন কোথায়? তো ও তো বেড়াতে গেছে। কয়, ঠিক আছে, বেড়াতে যখন গেছে আমি বাসায় আসে ওদের বাড়ি থেকে ওরে নিয়ে আসবো। আমার বাবা এইভাবে কথা বললো, এবং আমার সাথে শুধু বললো যে আমি তোমার কাছে এটা কোনোদিন আশা বা কল্পনা করি নাই, তুমি এটা করলা, আমার মান সম্মান সবটুক শেষ করে দিলা, যা করার করছে আর কি করবো, এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করো। বাবা এটা বললো? আমার বাবা বললো। ওকে। হ্যাঁ, চৈতি ওখানে গেল, চৈতির সাথে আমার কথাবার্তা চলে, ভালোই কথাবার্তা চলে, এবং চৈতি ওখানে গেছে, চৈতির উপরে কোনো টর্চারিং বা অত্যাচার কোনো কিছু নাই ওখানে। তো হয় 1 মাস পার হয়ে গেছে, 1 মাস 3 দিনের মাথায় আমার আব্বা বাংলাদেশ আসলো এবং এসে সরাসরি আমার শ্বশুরের সাথে কথাবার্তা বললো যে বিয়াই আমি তো আসতেছি, আমি আসবো আমার ছেলের বুকে নেওয়ার জন্য। তখন বললো ঠিক আছে আসেন, আমার শ্বশুর বললো আসেন। তা আমি, আমার বাবা আর আমার সেই চাচাটা, যে চাচাটা ওখানে বিবাহ পুলিশকে করতে ইনফর্ম পারছে। করেছে? হ্যাঁ। পুলিশকে ইনফর্ম করছে, আমার সেই চাচাটা সহ করে আমরা গেলাম। যাওয়ার পরে খুলনা যাওয়ার পরে আমাদের খুব ভালো খাতির আপ্যায়ন যত্ন করলো, তার মেয়েটাকে দিয়ে দিল আমাদের সাথে। তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার বাবা কিছু স্বর্ণ অলংকার আনছিল আমার ওয়াইফের জন্য, তো সেগুলো দেবে ওকে আমার বাসায় নিয়ে আসার পরে। কিন্তু তখন আমার আম্মু একটু নিষেধ করতেছে যে না, ও দূর থেকে আসছে, এখনো আবভাব কিছু বুঝি নেই, নতুন অবস্থায় যেহেতু আনছো এগুলো ওরই থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন দেওয়াটা আমি ঠিক মনে করতেছি না, কারণ এখন এমনিতেই বিপদে আছে, ঠিক আছে? এখন দিলে হয়তো নষ্ট করে ফেলতে পারে বা অন্য কিছু হতে পারে, বিভিন্ন দিক চিন্তা করে দিল না, মানে চৈতিকার এগুলো দেবে না তখন। ওকে। কিন্তু এই কথাগুলো আবার চৈতি শুনে ফেলছে, শুনে ফেলে আমাকে জানাইছে যে তোমার আব্বু তো এই আনছে আমার জন্য, দিতে চাইছে কিন্তু তোমার মা আমাকে দিতে দিল না, আসলে তোমার মা ভালো না, চাচা বলে চাচি যে বলে কথাগুলো, আসলে তোমার মা ভালো না। তখন আমি বললাম না দেখো ব্যাপারটা এরকম না, আসলে তারা আমাদের এরকম এরকম ক্ষতি আগে থেকে করে আসছে, যে কারণে তোমাকে মিশতে মানা করছে, ঠিক আছে মিশতে মানা করছে, তাহলে আমার শ্বশুর আমার জন্য যে স্বর্ণ অলঙ্কার গুলো আনলো সেগুলো কেন উনি আমাকে দিচ্ছে না, আমাকে কেন দিবে না? ও আরো রাগ হয়ে গেল। আমি বাসায়, আমার আব্বু বললো তাহলে আর বাসায় এভাবে কতদিন থাকবি, একটা জব টব কিছু কর, না তো মানুষ তো খারাপ বলবে, কিছু একটু তুই কর। তো বললাম কি করবো? তখন বললো যে তোর মামার কাছে যা, তো ওর সাথে কথাবার্তা বলছে, ওখানে গেলে দেখ কি করে নবাবগঞ্জে। তো আমি বললাম ঠিক আছে যাই। আমি লেখাপড়া বন্ধ, টোটাল জব তো গেছে, সব শেষ, আমি চলে গেলাম নবাবগঞ্জ। আমার ওর লেখাপড়া তো বন্ধ। হ্যাঁ টোটাল সব বন্ধ। তো মামা বললো আমার বন্ধু একটা ডিসপেন্সারি আছে, তো তুমি আপাতত এখানে বসো। তো এদিকে তো আমার মায়ের উপরে আমার ওয়াইফের মনটা কালো, সবসময় একটা রেশারেশি। হ্যাঁ রেশারেশি চলতেছে। তো আমার মা আমাকে ফোন করে বলছে তোর বউ তো আমার কথা শুনে না, আমি রান্না করতে বললে রান্না করতেছে না ঠিকঠাক মতো, ঘর ঝাড়ু দিতে বলে ঝাড়ু দিতেছে না, সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতেছে না, ঠিক আছে যেভাবে করে সেভাবে চলতেছে, এক জায়গায় যাবে আমার অনুমতি নিতেছে না, আর যদি আমি কিছু বলি তাহলে বলে আপনার ছেলের কাছে আমি বলছি, তাহলে কি বিয়ে করার পর আমরা কিছু না রে তোর? তো মানে তুই তোর গার্জেন আর তুই তোর বউকে সবকিছু অনুমতি দিচ্ছিস, আমাদের কাছে কোনো কিছু জানার পারিবারিক ভাবে একটা ঝামেলা চলতেছে, বুঝতে প্রয়োজন পারছি। মনে হয় না। কি বলবো তখন আমি? আসলে তো আমার ওয়াইফ তখন আমার কাছে সত্যি কথা বলে না যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কথাবার্তা বলে, কিন্তু কোথায় যায় না যায় ওরকম কিছু কথাবার্তা আমার সাথে বলে না। গ্রামেও যাবে কোথায় আর?
ওই শুধু গেলে চাচা চাচিদের সাথে এদিক সেদিক যায়, তো এটা নিয়ে পারিবারিক কলহ দ্বন্দ্ব। চাচা তো যে একটা বোনের কথা আমি প্রথমে বলছিলাম, চাচা তো বোন, ও আমাদের বাসায় আমার বাবা মায়ের কাছে ছোটবেলা থেকে থাকে। ওকে লালন পালন, ওর টোটাল যত যা এভরিথিং যা আছে সবকিছু আমার বাবা মা বহন করে। আমার মার সাথে আমার একটা সম্পর্ক আমার ওয়াইফের চলে গেছে, যে মানে ঝগড়া একটা থেকে একটু কিছু হয়ে গেলে, একটু উল্টাপাল্টা হয়ে গেলে ঝগড়াঝাটি লাগতো, খুব বেশি মানে ঝগড়াঝাটি লাগতো। এখন আমার মা বলতেছে যে মেয়ে ভালো না, এই মেয়েকে এইভাবে আনলাম, ঠিক আছে, ওর উচিত ভালোভাবে থাকা, ও তো কোনো টর্চারিং বা কোনো কিছু করতেছি না, আমার কথা শুনে না, উল্টাপাল্টা করে, আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ, এই মেয়ে ভালো না, এই মেয়ে তুই কি করবি, তুই তোর বউ তোর কাছে রাখা, আমার কাছে রাখতে পারবো না, এই ধরনের কথাবার্তা চলতেছে। তো আমি মাকে অনেক বুঝাই, তো আমার মা কোনোভাবে আমার কথা বুঝে না। বুঝবে কিভাবে, তাদের মধ্যে এমনিতে আমি অনেক বড় কষ্ট দিছি, অনেক বড় কষ্ট দিয়ে ফেলছি। তারপরে আমার বউ এখন কথা শুনতেছে না, আমার বাবা মার কথা শুনতেছে না, তাদের মধ্যে একটা অশান্তি। কিন্তু আমার বাবা তাকে বললাম যে খুব বুদ্ধিমান লোক, উনি ঘরের কথা বাইরে যেতে দেবে না, কাউকে বুঝতে দেবে না, কেউ যেন কিছু বুঝতে না পারে, কেউ কোনো কিছু জানে না। ওকে, তারপর কি করলেন আপনি? তো তারপরে মাকে বুঝালাম, মা বললো তোর বউ যদি ভালো করে থাকতে পারে থাকবে, আর যদি না থাকতে পারে তোর বউকে নিয়ে তুই যেখানে খুশি ওখানে চলে যা, এই কথা আমাকে বললো। তো বলার পরে একদিন আমার আব্বু আম্মু ওরা নবাবগঞ্জ আসছে, আর সকালে আসছে, আর বিকালে চলে যাবে, মোটর সাইকেলে আসছে। আর বাসায় সেই চৈতি আর আমার সেই চাচাতো বোনটা, আর আমার চাচাতো বোন তো অনেক ছোটবেলা থেকে আমাদের বাসায় বড় হয়েছে, মানে বাড়ি সুখে চালানের চাবি টাবি থেকে শুরু করে সবকিছু ওর কাছে থাকে, মানে সব দায়িত্ব ওর উপরে থাকে। তো যখন তারা চলে আসছে, সেই আমার চাচাতো বোনের কাছ থেকে চৈতি চাবিটা নেয়। চাবিটা নেওয়ার পরে ওইখানে 11 ভরি স্বর্ণ ছিল, ও 11 ভরি স্বর্ণ নিয়ে উধাও। চৈতি? হ্যাঁ প্রিয় শ্রোতা, হ্যাঁ, ও চলে গেল 11 ভরি স্বর্ণ নিয়ে। আর ক্যাশ টাকা বেশি ছিল না, মনে হয় 23-24 হাজার টাকার মতো ক্যাশ ছিল। ওকে, ওটা নিয়ে ও চলে গেল। কারণ আমার আব্বা আম্মু তো নবাবগঞ্জ আসছে সকালে, আবার আপনার বিকেল দিকে, যেদিন আপনার সঙ্গে দেখা করতে গেছে ওই দিন। হ্যাঁ, ওকে, বিকেল দিকে বাসায় চলে যাবে, ঠিক আছে। আর চাচাতো বোনটা শুধু বাসায়, চাচাতো বোনের কাছে চাবি টাবি নিছে, আর ও তো এটা ভাবতে পারেনি যে এটা করবে, তো এটা করে চলে গেছে। তো চলে যাওয়ার পরে এখন তো ওর আর পাওয়া যেতেছে না। কারণ আমার চাচাতো বোন ফোন করছে আমার আব্বুর কাছে যে এই ভাবি তো নাই বাসায়, তো ভাবি তো আমার কাছে চাবি নিল, চাবি নেওয়ার পরে আমি তো গোসলে গেছিলাম, ও গোসলে গেছিল। আমি যখন গোসলে গেছিলাম, আমাকে তার আগে আমার কাছ থেকে চাবিটা নিছে। তো আমি গোসল টোসল নদীর থেকে সাইরে এসে দেখি উনি নাই, ঘরটার আগলা করা, চাবি টাবি পাইতেছি না। তো আমার আম্মু বললো ঠিক আছে তাহলে তুমি দেখো, আলমারি খোলায় দেখো তো। তো বললো যে আলমারির চাবি তো আমার কাছে নাই, ওই ভাবির কাছে, ঠিক আছে। তখন সঙ্গে সঙ্গে আমার বাবা মা ব্যাক করে আমাকে জানায় যে তুই বাসায় আয়। তা আমি বাসায় আসি, বাসায় আসার পরে দেখি যে আমার আব্বা আমার কাছে আরেকটা এক্সট্রা চাবি ছিল আমার কাছে, সেটা খুলে দেখে যে ভিতরে 11 ভরি স্বর্ণ নাই, 26-27 হাজার টাকা ছিল, সেটা নাই। আর আমাদের বিয়ের যে কোর্ট অ্যাফিডেভিট যেটা করা হয়েছিল সেটার মূল কপিটা নাই। তো কোথায়? এখন ওর নাম্বারে ফোন দেই, ওর নাম্বার বন্ধ। ও বাসায় ফোন দেই, ওর মা বলে আসে নাই। মানে কি যে এক অসহ্য যন্ত্রণার ভিতরে পড়লাম যে কোথায় গেল, কি হলো, এটা আমার জীবন কি হলো, আসলে কি এই কাজটা চৈতি করছে নাকি এখানে ফাঁসানো হচ্ছে, এরকম একটা আমার ভিতরে কাজ করতেছে। আমার বলতেছে এটা যদি নাই করে তাহলে চৈতি কোথায় গেল, গেল কোথায়, খুব টেনশন হইতেছে। তো দিন গেল, দিন গিয়ে রাত আসলো, রাত আসার পরে চৈতির আম্মা আমাকে ফোন দিয়েছে, চৈতি আমার কাছে। তখন বললো আপনার বাসায় তো ওর কাছে দেন তো। তো বলতেছে যে না, ও কথা বলবে না। কেন বলবে না? বলবে না, এমনিতে বলবে না। তখন না একটু দেন। যদি আমার সাথে কোনো কথাবার্তা বললো না। তো আমি ওর মাকে কোনো কথাই বলিনি ওর সম্পর্কে, যে এইগুলো করে আমার কাছ থেকে চলে গেছে। ওনাকে অনেক প্রচন্ড বেশি ভালোবাসি, যে আমি চাই না যে ওর মান সম্মান কোথাও ক্ষুণ্ণ হোক, চাই না, ঠিক আছে। যে কারণে আমি ওর আম্মুকে সমস্ত কথা বলিনি। তার পরের দিনও আমার সাথে যোগাযোগ করলো এবং আমি বললাম যে চৈতি তুমি কি করলা, এটা তুমি যে এভাবে চলে গেলা, তোমার জন্য আমি সব হারাইলাম, আমার সম্মান, বাবা মায়ের সম্মান, তারপর আমার চাকরি, আমি সবকিছু হারাইলাম। তোমাকে এত বেশি ভালোবাসলাম যে সবকিছু ছাড়ার পর আমি তোমাকে নিয়ে বাঁচতে চাইছি। আমি হাজার জনের হাজার কথা শুনছি,
তারপর আমি কোনো কিছু মনে করিনি। তো তুমি শেষ মুহূর্তে এইভাবে আমার বাসা থেকে চুরি করে পালাইলা। তখন ও বললো যে আসলে চুরি করে কিনা যায় না, আমার শ্বশুর আমাকে যে স্বর্ণগুলো দিতে চাইছে তো আমার সেগুলো দেয় নাই। তোমার মা লোভী, আমাকে বলতো তোমার মা লোভী, তোমার মা ছোট মনের মানুষ, ছোট লোক, ওনার দেওয়ার মতো কোনো মন নাই, আর ও সংসারে থাকলে আমি সুখ হইতে পারবো না। আমার না যদি ঘর সংসার তুমি করতে চাও তাহলে আমাকে নিয়ে দূরে একা তোমার করতে হইব। তো আমি আর কিছু বললাম না, তবে খুব কান্নাকাটি করতেছি, এটা কি করলো। তো আমার মা তখন বলতেছে দেখ তুই কাকে ঘরে বউ করছিস, কি করে গেল আজকে আমার। এই খবরটা যখন সবাই জানবে তখন কোথায় থাকবে আমার মান সম্মান। হয় তুই বিষ খেয়ে মর, আর নয় আমাকে মেরে ফেল। আর আমার আব্বু তো পুরো ফুল স্টপ, কোনো কথা নেই তার মুখে। খুব টেনশন আছি। তো ওকে ফোন করলাম, অনেক কষ্ট করে বুঝালাম। ও বললো ঠিক আছে তোমার কাছে আসতে পারি, তুমি যদি তোমাদের গ্রামের বাড়িতে না নাও, টাউনে যদি রাখো। আমি রাজি হলাম, তোমাকে আমি টাউনে রাখবো। তা আমি মা আব্বা আমাকে বললাম যে মা, তো আমি ওকে টাউনে থাকবো। তখন আব্বা প্রচুর রাগ, তারপর তুই এই মেয়ে না খাবি, তুই এই মেয়ে যদি ঘর সংসার করিস তাহলে তোকে আমি ত্যায্যপুত্র করবো। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই যা খুশি তাই কর, তারপর চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর মতো ছেলে আমার কোনো দরকার নাই। বের করে দিল সরাসরি আপনাকে? আমাকে আমাকে যখন বের করে দিল, জাস্ট একটা ড্রেসে একটা কাপড়ে আমি চলে আসলাম, মানিকগঞ্জ শহরে উঠলাম, চৈতির সাথে যোগাযোগ করলাম, চৈতি আমি তো আসছি, এখন কি করব, তুমি আসো। ও আমার কাছে আসছে, ও যে 11 ভরি স্বর্ণ নিয়ে গেছে, 26-27 টাকা নিয়ে গেছে, টোটাল খালি হাতে আসছে আমার কাছে, কিছুই আনে নাই। ওকে আমি কিছু আনতেও বলি নাই। গাড়ি ভাড়াটা নিয়ে আসছে, গাড়ি ভাড়া বাদ ওর কাছে 200 টাকা ছিল। আর আমি যখন বাসা থেকে আসলাম আমার কাছে শুধু গাড়ি ভাড়া ছিল মানিকগঞ্জ শহরে আসার, আর কোনো টাকা ছিল না। পরে এক ফ্রেন্ডের থেকে আমি 8,000 টাকা নিই, একটা ঘর ভাড়া করি, এখানে অ্যাডভান্স দিতে আমার 4,000 টাকা। 4,000 টাকা আমি বাসাটা অ্যাডভান্স করি, অ্যাডভান্স করে আমি বাসাটা উঠি, সিম্পল হাড়ি পাতে যা লাগে এগুলো আর কি কিনি, কিন্তু এগুলো কি টাকা শেষ। তো আমি এখন কার কাছে যাবো, কার কাছে কি বলবো। টুকটাক এলাকায় জিনিসটা ছড়াই গেছে যে আমার ওয়াইফ এভাবে বাসা থেকে চুরি করে পালাইছে। এখন সবাই যদি জানতে পারে যে আমি আবার এই ওয়াইফটা নিয়ে ঘর সংসার করতেছি, মানে মানুষের কথা, এই কারণে ভয়ে লজ্জায় কাউকে ফোনও করে না, কিছু বলিও না। আমি এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছি, তোকে নিয়ে আছি, ওখানে থাকতেছি, তো সংসার চলতেছে না। যেহেতু মানিকগঞ্জে সবাই আমাকে চেনে, তো আমি একটা রিক্সাওয়ালা ছিল বেশ পরিচিত, আমি ওর রিক্সা নিয়ে যোগাযোগ করতাম, চলাচল করতাম। তোকে বললাম যে ভাই আমার তো এরকম সমস্যা, আমি রিক্সা চালাবো রাত 12টার পরে, কারণ রাত 12টার পরে কিছু লোক চলাফেরা করে, আর তখন ভাড়াটা একটু বেশি। তো খুব অবাক হয়ে গেল আমার কথা শুনে, তো অবাক হয়ে গেল, তো অনেক বোঝাই বলার পর ঠিক আছে ভাই সমস্যা নেই। তো রাত 12টার পরে আমি রিক্সা নিয়ে বের হই, দুধ বাজার থেকে ডাইরেক্ট রিক্সা টান দিই, মানে স্ট্যান্ডে গিয়ে বসি। ওই স্ট্যান্ড থেকে এই টাউনের দিকে আসলে দিনে 10 টাকা ভাড়া, রাত্রে 30 টাকা ভাড়া, এরকম ভাড়া। তা আমি প্রথম দিন 3টা টিপ দিলাম, দেওয়ার পরে আবার 90 টাকা আসলো, 60 টাকা আমি রাখলাম, 30 টাকা ওই রিক্সালাকে দিয়ে দিলাম। আর ঘরে কোনো খাবার নাই, চৈতি না খেয়ে বসেছে আমি জানি, তো আমি হোটেল থেকে খাবার কিনছি। 60 টাকার হোটেলের কি খাবার পাওয়া যায়, তোকে বাসায় নিয়ে গেলাম, দেখি ঘুমাই নাই। তো বললো যে তুমি খাইছো, আমাকে জিজ্ঞেস করলো। তো আমি বললাম যে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি। টোটালটাই মিথ্যা কথা যে আমি খাওয়া দাওয়া করছি, হোটেল থেকে খেয়ে আসছি, তুমি খাও। আমি নিজে হাত দিয়ে ভাত মেখে ওকে খাওয়াই দিতেছি। খুব খারাপ লাগতেছে নিজে, যে আমি কি করবো এখন। আমি যে সত্যিকে এত বেশি ভালোবাসি, ও যে আমার সাথে এই প্রতারণা, এই বেমানিটা করলো, তারপর তো আবার আমার কাছে চলে আসছে আমার কাছে ভুল স্বীকার করছে। এবং আমি যখন জানতে চাইছি তুমি ওগুলো কি করছো, ও বলছে আমি সব ফেলে দিছি। সরাসরি কথা, আমি সব ফেলে দিছি, মানে স্বীকার করছে ও খায় নাই, কোনো কিছু করে নাই, কিন্তু ওগুলো ফেলে দিছে। তো বলো তুমি কেন করলে এটা, তোমার মার উপরে জেদ করে করছি, তো গ্রামে চলো, বাড়িতে চলো। তাহলে আমি কোনোদিন তোমার বাড়িতে যেতে পারবো না, তোমার বাড়িতে যাবো না, ঠিক আছে তুমি না গেলা, তোমার নিয়ে দূরে থাকি। শীতের মাসটা চলতেছিল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, করিও না কোনো কিছু। ওই যে একদিন 2-3 রিক্সা চালাই, এভাবে এনে খাই, বন্ধু বান্ধবের কাছ থেকে 50-100 টাকা নেই, এভাবে আর কতদিন চলে। টিউশনি ধরলাম, আর তখন শীত, ডিসেম্বর মাস চলে, শীত। তো শীতের ভিতরে আমার ঘরে একটা কাঁথা নেই, একটা বালিশ নেই, কিছুই নেই, শুধু ফ্লোর। এই ফ্লোরের ভিতরে আমরা দুজন ঘুমাই। তা আমি নিচে ঘুমাই, ফ্লোরে ঘুমাই, শুধু একটা স্যান্ডেল গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট পরে। আর এই চৈতিকে আমি আমার বুকের উপরে রাখছি,
আমার বুকের উপরে আমি আমার এই চৈতিকে রাখছি, সারাটা রাত আমার বুকের উপরে আমি শোয়া রাখছি। আমার প্যান্ট দিয়ে আমার শার্ট দিয়ে ওকে পেঁচিয়ে রাখছি, ওর যেন শীত না লাগে, ওর যেন বিদ্যুৎ বলে ওর কষ্ট না লাগে। ওকে এতটা আদরে এতটা ভালোবেসে আমার কাছে রাখছি। যাকে এভাবে আমাদের দিন চলতেছে, টিউশনি করতেছি, তো হ্যাঁ ও আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি জানি না যে ও আমার কাছে যখন আসে আমাকে খুব ভালোবাসে, আর ওর ভালোবাসে বলে আমি সব ভুলে যাই। ও যত অপরাধ করছে আমার কোনো কিছু মনে থাকে না। আমার যদি প্রেগনেন্ট, সেই সময়টাতে আপনি তো শ্বশুরের কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারতেন। শ্বশুর বাড়ির যেহেতু আপনাদের প্রচুর ধন সম্পদের মালিক ছিল, ওরা কোনো ধরনের কোনো সাহায্য করেনি? না, কোনো ধরনের কোনো সহযোগিতা করে নেই। আর আমার ওয়াইফ সবসময় বলতো যে আমার পক্ষে সম্ভব না, যে আমার বাসা থেকে কোনো টাকা পয়সা এনে দেওয়া সম্ভব নেই আমার পক্ষে। আর আমিও চাইতে পারিনি, ওকে, নিজের বিবেক থেকে বাধা যাবে, কিভাবে যাবো। চৈতি যখন প্রেগনেন্ট থাকা অবস্থায় মিলন নামে এক ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডকে বললাম দোস্ত আমার তো খুব খারাপ অবস্থা যাইতেছে, তো আমি কি করতে পারি এখন, এই ঘটনা। তো জানতো, বললো ঠিক আছে আমি তোকে কিছু টাকা দিই। তো আমাকে কিছু টাকা দিল। ও আমাকে, ওর কাছ থেকে আমি 35-36 হাজার টাকা নিয়েছিলাম। ও এটা আমাকে দিছিল যে তুই চল ঘর ভাড়া দে আর চলতে থাক, আর আপাতত কোনো একটা চাকরি বাকরি বা কোনো কিছু দেখ পাস কিনা, এর জন্য আমাকে দিল। তো এই টাকাটা আমি চৈতের হাতে দিছি, যে টাকাটা তুমি রাখো, তো চলতে থাকি, দেখি চাকরি বাকরি খুঁজে পাই কিনা। আরো তো প্রেগনেন্ট ছিল, টাকা পয়সা প্রয়োজন। তখন 2 মাস বা 2.5 মাস প্রেগনেন্ট, 2.5 মাসের ওর। তো একদিন সেই মিলন আমাকে বললো যে চল একটু ঢাকার নিউ মার্কেট যাবো, আমরা ঈদের আগে নিউ মার্কেট যাবো ড্রেস কেনার জন্য। তো আমি বললাম ঠিক আছে চল যাই। তোকে বাসায় রেখে গেলাম যে আমি একটু ঢাকা যাচ্ছি, তো আমি আসতেছি। আমি যখন আমাদের মানিকগঞ্জ স্টেশনে বাসে উঠছি, তখন চৈতা আমাকে ফোন দিছে যে তুমি একটু তাড়াতাড়ি এসো, ওর কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে আমি তাড়াতাড়ি আসবো। তা আমি ঢাকা দিকে রওনা দিচ্ছি, তো দুপুর টাইমে ওর ফোন দিতেছে মোবাইল বন্ধ। কেন বন্ধ? হয়তো মোবাইল চার্জ নাই, সারাদিন মোবাইল বন্ধ। সন্ধ্যা রাত হয়ে গেছে ফিরতে ফিরতে, যখন আমি পাশে আসলাম, পাশে এসে দেখি আমার ঘরের লাইট অফ, ঘর তালা দেওয়া। চৈতি কোথায়? চৈতি নাই, ওকে আর পাচ্ছি না। তখন বাড়িওয়ালা বললো যে তুমি যখন বের হয়ে গেছো তার কিছুক্ষণ পর তো বের হয়েছে, ভাবছি যে তোমরা দুজন একসাথে গেছো। তো ঘরে বের ঢুকলাম, আমার টাকাও নাই। 35,000 টাকাটাও নাই? নাই, চলে গেছে। তো কোথায় গেছে? ওদের বাসায় চলে গেছে। ফোন দিছি, ওর মা ধরছে যে হ্যাঁ চৈতি তো আমাদের বাসায় আসছে। তখন আমি বললাম যে এর আগে আপনার মেয়ে এইভাবে এই সম্পদ নষ্ট করছে, আমি কিছু বলিনি। আমি বাপ মার থেকে আজকে দূরে, আমাকে কেউ দেখে না, কেউ আমার দেখার নাই। আমি একটা অনাথ এতিমের মতো বেঁচে আছি। ওরা আমি এত বেশি ভালোবাসি, দূরে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না। দেখো সব অপরাধ আমি মাফ করে দেবো ওর নিয়ে, তারপর আছি। তারপরও এই অবস্থার ভিতরেও আমার এই টাকাটা নিয়ে চলে গেল। কেন করলো এটা? কোন কারণে করলো? কিসের জন্য করলো? বিভিন্ন কথাবার্তা আমি করলাম। তখন চৈতে আমাকে বলে যে আমি তোমার ঘর সংসার করবো না। কেন করবো না আমার ঘর সংসার? কারণ বলে আমি যে পরিবেশে বড় হয়েছি, যেভাবে বড় হয়েছি, আমার যে চাহিদা এগুলো তুমি পূরণ করতে পারতেছো না। সুখ শান্তি, খাওয়া দাওয়া, টাকা পয়সা কিছুই পারতেছো না। আর আমার বাবার অজ্ঞাত আছে, আমার এমন কোনো কিছু হয়ে যায় না এই বয়স যে আমি লাইফটাকে গুছাই নিতে পারবো না। আমি আমার মতো সিগারেট হয়ে যাইতে চাই, তুমি তোমার মতো থাকো। কিন্তু এমন একটা সিচুয়েশন চলে গেছে, যখন আমি কার কাছে যাবো? আমার বাবা মার কাছে যাবো, তো বলবে যে ওই মেয়ের কারণে সব ছেড়ে তুই চলে গেলি, ওই মেয়ে তো তোর কাছে থাকলো না। আমি বাবা মার কাছে ফেরত গেলাম না, মানিকগঞ্জে থাকি। তখন বুঝাই যে তুমি আসো। তা আমার শ্বশুরের সাথে একমত, চৈতির সাথে একমত যে আমার সংসার ও করবে না বা ওকে করাবে না। তারপর আবারও বুঝালাম চৈতিকে, বুঝে আবারও অনেক কষ্ট করে চৈতিকে নিয়ে আসলাম। আর এই প্রতিবার আনার পিছনে সবচেয়ে যার কৃতিত্ব আছে, যে আমাকে সহযোগিতা করছে, সে আমার শাশুড়ি। সে জানে না এর ভিতরে তার কোনো হাত আছে কিনা, কিন্তু সবসময়ের জন্য আমি চিন্তা ভাবনা আমার মনের ভিতরে, উনি খুব ভালো লোক। উনি বারবার ওনার মেয়েটাকে আমার কাছে ফেরত দিছে। তো আমার শাশুড়ির সাথে কথা বললাম, উনি আবারও চৈতিকে আমার কাছে ফেরত পাঠালো। এরকম কতবার আপনার কাছ থেকে কাছে কতবার আসছে? 14 বার। 14 বার? হ্যাঁ। সববার কি টাকা নিয়ে যেত এরকম? না, সববার না, সববার টাকা নিয়ে যায় রে। টাকা নিয়ে গেছে হলো। কখনো আপনি তার এই সময়টাতে কখনো গায়ে হাত তুলেছেন, কখনো রাগারাগি করেছেন? টু বি অনেস্ট, আজকে আপনি কোনো কিছুই গোপন করবেন না। হ্যাঁ, আমি হাত তুলছি।
যখন 35,000 টাকা নিয়ে চলে গেছে, তারপর যখন আবার আসলো তখন আমি একটা থাপ্পড় মারছিলাম ওরে। কিন্তু যখন আমি একটা থাপ্পড় মারছিলাম তারপরে আমি আমার নিজের হাতটাকে ওয়ালের ভিতরে কমপক্ষে 10টা ঘুষি দিছিলাম, যে আমি ওকে মারলাম শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছি তখন, কি করব তখন। তারপর আবার আসলো, আসার পর আমার কাছে থাকতেছে ভালো মতো। আমি একটা অটো বাইক কিনলাম। এই টাকাটা কোথায় পেলেন? এই অটো বাইকের টাকাটা আমি লোন করলাম ওকে। মানিকগঞ্জ থেকে। আমার পরিচিত রিলেটিভ যারা ছিল তাদের মাধ্যমে একটা লোন করলাম। লোন করে 1,20,000 টাকা আমি উঠালাম। এটা আমাকে উঠিয়ে দিচ্ছে আবারও একজন লোক, তার রেফারেন্সে আমি উঠেছি, সে উঠে আমাকে দিছে। তো ভালো বাইক কিনে চালাই প্রতিদিন। তখন 900-1,000 টাকা ইনকাম ছিল। তো আমি কিস্তি দিতেছি, সংসার চালিয়ে যেতেছি। আমার ওয়াইফ প্রেগনেন্ট, মোটামুটি একটা ভালো অবস্থার ভিতরে আমি আছি। আর ওকে মানে বেশি ভালোবাসি। তো মানে ও যত অপরাধ করুক, যখন আমার কাছে এসে আমাকে ভালোবাসে, আমি কেন জানি সব ভুলে যাই, সব Okay. ভুলে যাই। ওকে। তো আবার টাকা পয়সা চা ইনকাম করি, দেই ওর হাতে, রাখো তোমার কাছে রেখে দাও। তো রেখে দেয়। তো এর ভিতরে দেখলাম ওর ব্যবহারটা কিরকম যেন মানে একটু অন্যরকম হয়ে গেছে আমার উপরে। তা আমি কোনো কারণ খুঁজে পাই না। ওর মোবাইলটা, আমি তো গাড়ি চালাই, ফোন দিলে দেখি দীর্ঘ সময় ওয়েটিং। কেন ওয়েটিং? মার সাথে কথা বলছি, আব্বার সাথে কথা বলছি। তা আমি ধরতে পারি না, কিছু বলি না। তো হাসান নামে আমার এক ফ্রেন্ড আছে। তো হাসান বললো যে, দোস্ত তোর বউর হাত থেকে মোবাইলটা নিয়ে যা। মানে খুঁজে কেন নেবো কেন? তো বললো, এই কারণে তুই নিয়ে যা, তোর বউ আমাদের ফ্রেন্ড সার্কেল ওর সাথে কথা বলে। তার মানে? হ্যাঁ। দীপন নামে এক বন্ধু আছে। তো দীপনা বললো যে, দোস্ত আমাকে তো কারণ না কারণ মিস কল দেয়, ভাবি তুই দেস কিনা। আমি তখন ফোন দিলে তো ভাবি কথা বলে। তো দেখা গেছে যদি রাখতে চাই, এই কথা সেই কথা, এই কথা সেই কথা, বিভিন্ন কথা বলে সরাসরি রাখতেও পারি না। তো তুই মোবাইলটা নিয়ে যা। তো তখন মনটা খারাপ হলো, কি ব্যাপার? তখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে, তুমি কার কার সাথে কথা বলো? তো আমার কাছে কোনো কিছু স্বীকার করে না। তো খুব রাগ হলো আমার, খুব রাগ হওয়ার কারণে আমি গালাগালি করলাম ওকে, গায়ে হাত তুলে গালাগালি করলাম। আমার জীবনটা নষ্ট কেন করতেছো? আমাকে তুই ভালোই না লাগে, আমি যদি তোমাকে চালাতে না পারি, ঠিক আছে চলে তুমি গেছিলে, তুমি যাও, তোমার নিজের মতো করে তুমি নিজে বাঁচো। তা আমি যদি পারি বাঁচবার, না পারলে দুনিয়া ছেড়ে চলে যাবো ব্যর্থ হয়ে। এ ধরনের কথাবার্তা বললাম। তো আমার কাছে আছে, আমি অটো চালাই। তারপরে আমার ঘরে 22,000 টাকা ক্যাশ, অটো চালানি 22,000 টাকা ক্যাশ। আর ওর প্রেগনেন্ট, ওর 6 মাস, 6.5 মাস ওর বাচ্চা পেটে, ঠিক আছে, 6.5 মাস। তো এর ভিতরে ও করলো কি, আমি একদিন গাড়ি চালাতে বের হয়েছি, বাসায় ফেরার ওকে পাই না। একইভাবে সে চলে গেছে। একইভাবে সে চলে গেছে, ওর বাবার বাড়িতে চলে গেছে। তো মানে কেন গেল, কোন কারণে গেল, আমি কিছুই বুঝি না। যে যায় আসে কেন, কি কারণ, কি দোষ আমার, কি অপরাধ? যখন আমার কাছে, আমি রিয়েলাইজ করি, যখন আমার কাছে টাকা থাকে, সচ্ছল মতো আমি চলি, আমি ওকে আমার পাশে পাই। যখন আমার একটু কষ্ট আসে, আমি ওকে পাশে পাই না। আমার ওয়াইফ বাচ্চা হবে, ওইখানে বাচ্চা হবে, আমার মেয়ে হলো, বাচ্চা হলো, মেয়ে হলো। তো মেয়ে হওয়ার পরে আমি দেখতে যাব, দেখলাম আমার মেয়েটাকে। তো চৈতে যত অপরাধ করছে আমার সব ভুলে গেলাম আমার মেয়েটার কথা চিন্তা ভাবনা করে। তো চৈতে বললো, আমি এখানে থাকি, তুমি ওইখান থেকে কাজকর্ম করো, করে টাকা পয়সা গুছাও, তারপরে আমরা যাবো। ঠিক আছে, আচ্ছা। তা আমার মেয়ে ওইখানে 1 বছর ছিল, চৈতে 1 বছর ছিল। আমি যাতায়াত করতাম, ওইখানে যেতাম আসতাম, আর যা ইনকাম করতাম আমি ওখানে পাঠাতাম। শুধু আমার খরচটা রেখে ওর জন্য, আমার মেয়ের জন্য ওখানে পাঠাতাম। 1 টাকা আমি পুঁজি করে নেই, ওখানে পাঠিয়ে দিছি ওদের জন্য। আর আমার চালাই শুধু আমি নিজে চলতাম। তো আমার মেয়ে কথা বলে আমার ডাকে, মোটা খুব কাঁদে, ওরে কাছে পাওয়ার জন্য, কাছে রাখার জন্য। মানিকগঞ্জ শহরে আবারও আমার মেয়ে সহকারে চৈতিকে সহকারে নিয়ে আসলাম। আমার মেয়ের বয়স তখন 1 বছরের উপরে, 1 বছর উপরে হয়ে গেছে, একটু বড় হয়েছে। আমি সেই গাড়িতে আছি, চালাই। আর গাড়িটা আমার পুরনো হয়ে গেছে, আগের মতো চার্জ ইনকাম হয় না। এখন দেখা গেছে 2 চার্জ দিলে 600 টাকা ইনকাম। আপনি কি টাকা পরিশোধ করতে পেরেছেন এর মধ্যে 1,20,000 যেটা লোন তুলেছিলেন? হ্যাঁ, এই টাকা আমি পরিশোধ করছিলাম। ওকে। এই টাকাটা আমি পরিশোধ করে দিছি, এই টাকা কোনো সমস্যা নেই, আমার পরিশোধ করে দিছি। তো এখন সমস্যা না করে নিয়ে আসছি, আবারও নিয়ে এসে চলে ফিরি। তো এর ভিতরে হলো, আমার গাড়িটা বেউথা নদীর ঘাট আছে, কালী পূজা হইতেছিল, একটা ট্রিপ পাইছিলাম, সেইখানে গাড়িটা রেখে আমি তাদের সাথে মন্দিরের ভিতর ঢুকছিলাম, আমার গাড়িটা চুরি হয়ে যায় ওহো। রাত্রে। তো ওই গাড়িটা আমি আর পাইনি।
এছাড়া আমার তো কোনো পথ নেই, আমার কাছে কোনো ক্যাশ টাকাও নেই, কারণ ওদের সবকিছু আমি দিছি। আর করার ভিতরে এখানে লোনটা পরিশোধ করছি, নিজে চলছি, এই তো আমার কাছে বেশি ছিল। তো আবার সেই জিরো। তো জিরো, আমি সেই জিরো, উপায় তো উপায় না পেলাম না। ও রাগ করে তার পরের বার আমার কাছে চলে গেল, কোনো কিছু নিয়ে যায়নি, এভাবে চলে গেছে। মেয়েকে সাথে নিয়ে বেগের সাথে গিয়ে চলে গেল। চলে যায় বলো, তুমি যেদিন প্রতিষ্ঠিত হইতে পারবা, টাকা পয়সা ইনকাম করতে পারবা, সেই দিন আমি তোমার কাছে আসবো, তার আগে আসবো না। তখন কি করি, এখন ভাবলাম যে না, মানিকগঞ্জ শহরও থাকবো না, আমার দুর্নাম সব জায়গায় হয়ে গেছে, কাউকে মুখ দেখাইতে পারতেছি না। তো আমি ওখান থেকে ঢাকায় চলে আসলাম। ঢাকায় আমার এক বন্ধুর মাধ্যমে মিরপুর চলে আসি। মিরপুর আসার পর কত সালে এটা? আমি মিরপুর চলে আসি আপনার 13 বছর মতো হয়েছে। 1.5 বছর। ওকে। কিন্তু এর ভিতরে আমি চৈতিকে আনি নাই আমার কাছে। চৈতিকে মিরপুর আসার পরে আমি আমার কাছে আনি নাই। তো এখানে টাইসের কাজ করি, ইনকাম যা আসে তাতে আমি চলি, আর ওইখানে পাঠাই, মেয়ের কাছে পাঠাই, মেরে দিই। গত 5 মাস আগে আমি একটা বাসা নিই, যদি বললাম মোটামুটি আমার ইনকাম তো ভালো এখন, ঠিক মেয়েরা চলে আসো। তো বললো ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে আমার কাছে চলে আসলো। চলে আসার পরে আমি ভাইয়া অসুস্থ হলাম। অসুস্থ 19 দিন আমি অসুস্থ, আমি পড়া, আমার টোটাল কোনো কাজ নাই, কাজকর্ম নাই। আর আমার একটা পদ অভ্যাস ছিল যে চৈতে যখন কোনো কিছু আমাকে চাইতো, যেভাবে হোক সেটা আমি দিতাম। আজ পর্যন্ত যতগুলি ঈদ গেছে, কোনো ঈদে আমি নতুন ড্রেস নেই নাই। ওকে দিছে, ওর আশা পূরণ করছে, ওকে খাওয়াইছি, আমি নিজের আশাটা পূরণ করিনি। ও আমার মেয়ে, অন্য কেউ না। আর আরেকটা আশা আছে মনের ভিতরে, যদি কখনো আল্লাহ আমাকে সুযোগ দেয়, তাহলে বাবা মার যে ক্ষতিটা হয়েছে, সম্মান তো ফেরত দিতে পারবো না, সেই অ্যামাউন্টটা যদি ফেরত দিতে পারি, এটা। তো যদিকে অসুস্থ আমি 19 দিন, তখন আবারও আমার উপরে কিরকম যেন ভাব শুরু হয়ে গেল। আমি জ্বরে পড়ে আছি, কত বলতেছি আমার মাথায় একটু পানি ঢেলে দিবা, একটু পানি ঢেলে দেবার মাথায়, না, আমার মাথায় পানিটা পর্যন্ত ঢালে নাই, পানি ঢালে না। আমি ওইভাবেই পড়ে থাকি একা একা। 19 দিন কাজ যখন করতে পারতেছি না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আবার আমি সে খালি হয়ে গেলাম। খালি হয়ে যাওয়ার পরে ও বললো যে মেয়েটাকে পাঠিয়ে দিই, তো হইতেছে না, মেয়েটা কষ্ট করতেছে, মেয়েটাকে পাঠিয়ে দিই, তুমি আর আমি থাকি, কষ্ট করে চলি। তো উপায় না পেয়ে আমি, মানে হাজার কষ্ট হলো, আমি বললাম ঠিক আছে মেয়েটাকে পাঠিয়ে দাও। তো মেয়েটাকে পাঠিয়ে দিল। মেয়েটাকে পাঠিয়ে দিল বলতে আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসলো, ওর মেয়েটাকে নিয়ে চলে গেল। তারপরে সেই বাসা চেঞ্জ করে আমি বর্তমান একটা বাসায় আছি, মিরপুরেই 1 নম্বর একটা বাসায় আমি উঠছি। তো আমি চৈতিকে নিয়ে থাকি, টুকটাক কাজ করতেছি, চলতেছে বেশ ভালো। তো এর ভিতরে মিরপুর 2 নাম্বার পানের ট্যাঙ্কির ওইখানে একটা ছেলে বাসা আছে, তার সাথে চৈতে একটা রিলেশন, সম্পর্ক হয়েছে। ও বাড়িওয়ালার ছেলে, আমি থাকি 1 নম্বরে। কিভাবে হয়েছে আমি জানি না, বাড়িওয়ালার ছেলে মানে যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়ি না, সে বাড়িওয়ালার ছেলে না। আমি তো 1 নম্বরে থাকি, আর একটা মিরপুর 2 নাম্বার, 2 নম্বরে একটা ছেলের সাথে, যে ছেলের সাথে রিলেশন হয়েছে ও ওখানকার বাড়িওয়ালার ছেলে। তো তারপর আবার আমার সাথে কিরকম যেন উল্টা পাল্টা ব্যবহার, তো আমি কোনোভাবে ধরতে পারি না। তো ধরতে না পারার কারণে তো একদিন আমি যে বাসায় ছিলাম, সে বাসায় একটা মেয়ে আমাকে বললো যে ভাইয়া কার সাথে যেন খুব কথা বলে, আপনি তো কাজে থাকেন, মাঝে মাঝে ও বাসায় থাকে না। তখন বললাম ঠিক আছে, ও যখন থাকে না বা কোথায় যায় একটু যদি জানো আমাকে বইলো। তখন ঠিক আছে আমি বলবো। একদিন কাজে গেছি, আমাকে 12টার দিকে ফোন দিয়েছে সেই মেয়েটা যে ভাইয়া আপু তো বাসায় নাই, গেছে কোথায়, বললো যে শহীদ মিনার যাবে। মিরপুর 1 নম্বরে মাজারের পেছনে একটা শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারে যাবে। ঠিক আছে। তা আমি আমার আরো 5-6টা ফ্রেন্ড মিলে আমি কাজ থেকে নগর চলে এসে শহীদ মিনার চলে গেলাম। চলে এসে দেখি যে শহীদ মিনারের একবারে শেষের কর্নারের দিকে একটা বেঞ্চের ভিতরে আমার ওয়াইফ বসা, সাথে একটা ছেলে বসা, এবং ছেলেটা ওর কাঁধের উপর দিয়ে হাত দিয়ে রাখছে। ওর কাঁধের উপর দিয়ে হাতটা দিয়ে রাখছে ছেলেটা। দেখে এতটা কষ্ট লাগলো যে আমি কি দেখছি, আমি নিজের চোখে তো বিশ্বাস করতে পারতেছি যে আমি আমার চোখ দিয়ে দেখতেছি, আমি ভুল দেখতেছি। আর আমার বন্ধু বান্ধব সবাই তো আরো যে কি এটা। তো আমি পারতে পারা ঠিক থাকতে পারিনি, আমি সরাসরি সামনে গেছি, সামনে যে ছেলেকে জিজ্ঞেস করছি তোর বাসা কোথায়, ঠিক এভাবে। তো বলো কেন কি হয়েছে, তোর বাসা কোথায় সেটাও, 2 নাম্বার। কে আমার স্ত্রী।
মানে আমার ওয়াইফকে সে ওয়াইফ বলে দাবি করতেছে এখানে। তখন আপনার ওয়াইফকে আপনি কিছু বলেননি? না, ওখানে চুপ করে বসে আছে। তো তখন আমি আর সহ্য করতে না পারি সেই ছেলের গালে আমি চর বসাই দিই কয়েকটা। আশেপাশে লোকজন ছিল, লোক জড়ো হয়ে গেল। তো লোক জড়ো হয়ে যাওয়ার পরে ওই ছেলে বলতেছে, দেখেন আমি আমার ওয়াইফ নিয়ে এখানে আসছি, এরা আমাকে ধরছে, আমার মারধর করতেছে, এটা সেটা। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে এই সবার ভেতরে, তখন তুই করে আমার কথাগুলি বের হয়ে গেল, যে সবার ভেতরে তুই আজকে বল তোর স্বামী কে, আমি না ও, কে তুই বল। তখন ওই ছেলে আমার উপরে ফাফন নিতেছে, কি এটা উল্টা পাল্টা বলতেছে, আমি তোরে ছাড়বো না, এটা সেটা। এবং মানুষজন দেখতেছি উশৃঙ্খল হয়ে গেছে, কারণ আমার তো কোনো কথা বলতেছে না, তো চুপচাপ আছে। তখন ও ওই ছেলের দিকে, তখন ওর কথাবার্তা ওই ছেলের দিকে, আমার দিকে নেই। তখন আমি একটা ফল্ট ওইখানে, তো সঙ্গে সঙ্গে এক ফ্রেন্ডকে পাঠালাম, যা আমার বাসায় যা, আমার বাসায় যা, দেখ ব্যাগের ভিতরে গাভীরনামা, কোর্ট অ্যাফিডেভিটের ফটোকপি আছে, জলদি নিয়ে আয়। তো এখানে একটা ঝামেলা চলতেছে, মোটামুটি লোকদেরকে আপনাদের প্রমাণ দিতেছি আমি, এভাবে বলে আমি রাখতেছি। আপনার ওয়াইফ তখনও চুপ? হ্যাঁ, তখনও চুপ বলতে কি, মানে ওই ছেলে যা বলতেছে আমাকে চুপ, আমি ওই ছেলেকে যা বলতেছি চুপ, মানে কোনো প্রতিবাদ নাই। মানে পুরোপুরি সাইলেন্ট সে? হ্যাঁ, পুরোপুরি সাইলেন্ট। এবং প্রেশারটা আসতেছে আমার উপরে বেশি, যেহেতু ওই ছেলের সাথে আমার ওয়াইফটা একসাথে, সবাই জানে। আমার সাথে তো আমার ওয়াইফ না, সেক্ষেত্রে আমার উপরে চাপ বেশি। আমি সিঙ্গেল ছেলে, আর 5-6টা ছেলে যে ওখানে অ্যাটাক করছি। তো সেই বন্ধুটা বাসার থেকে কোর্ট অ্যাফিডেভিটের ফটোকপি, কাপের নামাগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি ওখানে দেখালাম, দেখেন কে এটা। তখন তো মানুষ উল্টা পাল্টা কথা বলতেছে, ঠিক আছে, আর ওয়াইফকে বিশ্রী বিশ্রী কথা বলতেছে, মানে সেটা আমার সহ্য করার বাইরে। তখন আমি সহ্য না করতে পেরে ওইখানে আমার ওয়াইফকে গালের ভিতরে 2টা চড় দিই। এবং আমার ফ্রেন্ড যে ছিল, সেই ফ্রেন্ডরা সেই যে ছেলেটার সাথে গেছিল, সেই ছেলেটাকে বেধম মার ঠেলতে। তারপরে ওইখান থেকে আমার ওয়াইফকে আমি বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে এসে বুঝাই যে তুমি কেন এগুলো করতেছো, আমি কি দিতে পারতেছি না তোমাকে, তুমি যা যখন চাইতেছো যতটুকু সাধ্য দিতেছি, ভালোবাসতেছি। মা ছাড়লাম, বাবা ছাড়লাম, আত্মীয় স্বজন, চাকরি, মান সম্মান সবকিছু ছাড়লাম তোমার জন্য। আর তুমি আমার সাথে এরকম যদি করো, আমি কার কাছে যাবো, কি নিয়ে থাকবো আমি? তুমি আমার সাথে এমন করো না, আমি তোকে অনেক বেশি ভালোবাসি চৈতি, প্লিজ আমার সাথে এরকম করো না। ওকে এমন ভাবে বললাম, আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেছি, কিন্তু ওর কোনো রিয়াক্ট নাই, ভিতরে কোনো কথা নাই, চুপচাপ আমার সাথে রইল। থাকার পরে তারপরের দিন থেকে আমার সাথে খুব ভালো কথাবার্তা মিল দিল, আমার কাছে মাপ চাইলো, তারপর যা হয়ে গেছে আমি ভুল করছি, মাফ করে দেবো তুমি। আমি তখন ওকে মাফ করলাম, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল। এবং ও আমাকে প্রতিজ্ঞা করাইছে ওই দিন রাত্রে যে তুমি বলো আমি যা করছি আমাকে মাফ করে দিছো, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না, আর তুমি আমাকে আর কোনোদিন সন্দেহ করবা না। তো আমি হাত রেখে আমি এই কথাটা দিছি, ও আমাকে দিছে। তারপর শপথ করলাম। তো শপথ করার পরে ওকে মাফ করে দিলাম, বললাম তো বাসা ভাড়া আমার চলে আসছে। তো আমি তো রেগুলার কাজ করতেছি, তো আমার ঘরে 7,600 টাকা এমনি নর্মালি আছে, আর বাইরে যেখানে কাজ করি সেখানে 13,000 টাকার মতো আমি পাই। তো বাসা ভাড়া দিতে হবে। তো চৈতিকে বললাম যে তুমি ওইখান থেকে এই টাকাটা নিয়ে বাসা ভাড়া দিয়ে দিও। তো বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। আর আমি কাজে চলে গেলাম। আমি যে কাজে চলে গেলাম তখন আমাকে ফোন করছে, আমি এখন অন্য জায়গায় কাজ করতেছি, আগে যেখানে আমি কাজ করছি সেখান থেকে আমাকে ফোন দিচ্ছে যে আপনি তো কিছু টাকা পাবেন, আপনাকে দেওয়ার কথা ছিল, তো এখন তো আমি 1 নম্বরে আছি, আপনি টাকাটা নেন, আমি দেওয়ার জন্য আসছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি একটা কষ্টের একটা কাজ করেন, আপনি একটু মিরপুর 1 নম্বরে আমি যে মহল্লাটা থাকি সেই মহল্লাটার নাম বললাম, এই মহল্লায় যান, এবং আমি আমার ওয়াইফের নাম্বারটা দিলাম, যে নাম্বার একটা মিনিট ফোন করেন, ওখানে গিয়ে তার হাতে টাকাটা দিলাম পাবো। তো উনি ফোন করে টাকাটা দিয়ে আসছে, 13,000 টাকা দিয়ে আসছে, আর 7,600 টাকা আমার ঘরে ছিল। আমি কাজে আছি, ওয়াইফকে ফোন দিয়েছি, টাকা পাইছো? হ্যাঁ টাকা পাইছি, ব্যাস এইটুকু। তারপর থেকে ফোন বন্ধ, টোটাল ফোন বন্ধ। কবে এটা হয়েছে? 25 তারিখ। 25 তারিখে ঘটনা ঘটেছে, এবং এরপর থেকে ফুললি ফোন বন্ধ, আর কোন ফোনে আপনি কোনো যোগাযোগ পাননি। আপনার মেয়েটা কোথায় আছে? হ্যাঁ যোগাযোগ পাইছি। যোগাযোগ পেয়েছেন আপনি? হ্যাঁ যোগাযোগ একবার। কোথায় আছে সে? সে বর্তমান আছে খুলনাতে। তার মায়ের কাছে আছে? তার মায়ের কাছে না, তার চাচির কাছে আছে। তার মায়ের কাছে কেন নেই? তার মায়ের কাছে সে যায় নাই, তার চাচির কাছে। এটা কি বিশ্বাস করার মতো? এটা
আমি বিশ্বাস করি না, এই কারণে করি না, সে তার মায়ের কাছে আছে, হয়তো বা আমার কাছে এটা গোপন করা হইতেছে। যে যাই হোক, আপনি জায়গা থেকে আপনি পুরোপুরি কনফিউজ ব্যাপারটা নিয়ে। আপনার সন্তানের বয়স কত এখন? আমার সন্তানের বয়স এখন প্রায় 3 বছর। কোথায় থাকে সে? সে খুলনাতে থাকে, ওই যে আমার শ্বশুর এসে নিয়ে গেছে ওকে। সো দিস ইজ ইউর লাইফ স্টোরি, রাইট? আপনি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। আপনি এখন বর্তমানে কি করেন? ডাইসের কাজই করেন? না, ডাইসের না। তাহলে? বর্তমানে আমি ডাইসের কাজ করি। তো ও যে গেছে, ও কিন্তু আমার বাসা ভাড়া দেওয়া যায়নি, না দেওয়া চলে গেছে। চলে যাওয়ার পরে তো আমার খুব মানসিক ভাবে বিপর্যস্ত, আমি এতদিন কাজকর্ম করতেছি না। তো আজকে যে আমি যে পজিশন এখানে বসে আছি, খুব খারাপ একটা পজিশনে বসে আছি। বাড়িওয়ালার বাসা ভাড়ার চাপ, মানে গতকাল রাত্রে এমন বিহেভ করছে আমার সাথে যেটা বলার বাইরে, পারে তো মারে আর গালিগালাজ তো করছে। আর আজকে সেই দিনটা সত্যি সত্যি, আজকে যদি বাসা ভাড়া আমি না দিই তাহলে হয়তো আমাকে লাঞ্ছিত হতে হইব ওখানে। কিন্তু এখন আমার দেওয়াটা সম্ভব না, কারণ আমার সবকিছু টাকা পয়সা তো নিয়ে গেছে। আর আমি যেখানে কাজ করতেছি, এখানের 4 দিন কাজ করছি, তো 4 দিনের টাকা আমাকে দিছে, 3 দিনের টাকা দিছে, তো আমার নিজের খরচ লাগছে, ঠিক আছে। আর বাইরে লাগে মাত্র 500 টাকা আমি দিছিলাম। তো আমাকে অনেক বড় বিপদে ফেলে এখান থেকে চলে গেছে। আপনি এখন করেনটা কি? কাজ করেন? টাইলসের কাজ করি। টাইলসের কাজ। সো দিস ইজ ইউর লাইফ স্টোরি। আপনার কাছে আমি প্রশ্নতে যাব, তবে তার আগে পুরো ঘটনা শুনে আমার মনে হয় আমাদের শ্রোতারা যে যা বলেছেন যেখান থেকে, সেগুলো নিয়ে আমাদের ফেসবুকের কমেন্টস গুলো নিয়ে ফিরে আসা উচিত। আমরা শুধু একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা, দুটো বিষয় এখানে মুখ্য হয়ে গেছে। আপনি সবসময়, আমরা একটা কথা দাবি করি যে হ্যালো 8920-তে এমন কোন জীবনের গল্প প্রচার করা হয় না যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না। আজকে যে জীবনের গল্প প্রচার করা হয়েছে, সেখানে শেখার অন্যতম একটা জায়গা হচ্ছে ইকোনমি, অর্থ। অর্থ না থাকলে একটা ছেলে কি পরিমাণ অপদস্থ হতে পারেন তার ব্যক্তি জীবনে, সংসার জীবনে, এবং পরিণত বয়সে যে অর্থের আসার প্রয়োজন, সে অর্থ ছাড়া যে একটা ছেলে কি পরিমাণ দুর্বল এই সমাজে, তার বাস্তব উদাহরণ আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম কথা হচ্ছে ইমোশনাল জায়গাটা থেকে। সজীব যে কাজটি করেছিল চৈতিকে ভালোবেসে, সেখানে কোনো অন্যায় ছিল না। চৈতিকে বিয়ে করার জায়গাটা পর্যন্ত সমর্থন করি আমি, ধরে নিলাম সবকিছু ঠিক আছে। চৈতিকে নিয়ে যে সংসার হচ্ছে সেই জায়গাটাও ঠিক আছে। মার সাথে সংসার মিলছে না বা ঝামেলা হচ্ছে, সেগুলো ওর হামেশাই প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি হয়ে থাকে। কিন্তু ভাগ্য তাকে যে মানে পেনাল্টিটা দিয়ে দিল, এত সুন্দর একটা চাকরি, এত সুন্দর একটা জব, সেটা স্ম্যাশ হয়ে গেল। এবং তারপরের যে নিদারুণ অবস্থা, সেই নিদারুণ অবস্থায় কজন মানুষ পারেন, কজন প্রেমিকা পারেন, কজন স্ত্রী পারেন যে যাই হোক না কেন মরি বাঁচি স্বামীর সঙ্গে বাঁচবো, সেই স্ট্রাগলেও কিন্তু আমরা দেখেছি এই ছেলেটিকে উঠে দাঁড়াতে, নিজের পায়ে দাঁড়াতে, রিক্সা চালিয়ে হলেও কিংবা একটা টেম্পো চালিয়ে হলেও নিজের পায়ে দাঁড়িয়েছেন। কিন্তু সেই আমি এখানে আসলে কাউকেই দোষ দিই না, যৌতুকি দোষ কেন দিব? সে এমন একটা পরিবেশে বড় হয়েছে, সেই পরিবেশের সাথে রূঢ় বাস্তবতার সাথে যখন মুখোমুখি হয়েছে, সে পারেনি মানিয়ে নিতে, এবং সে বারবার এখান থেকে এসকেপ করেছে। 14 বার পালিয়েছে, 14 বার ফিরে এসছে। এবং এই পালানো, এই ফিরে আসার মধ্যে একটা মানুষ দুনিয়াতে চলে এসছে, সেটা তাদের ভালোবাসার সন্তান। কি নাম রেখেছেন ওর? স্নেহা আক্তার স্নিগ্ধা। কতদিন দেখেন না? 5 মাস। 5 মাস দেখেন না। আপনাকে একটা কোশ্চেন করি, কিছু মনে করবেন না, একদম ফ্র্যাঙ্কলি কোশ্চেন। আপনার মেয়ে যদি কোনোদিন এরকম ভাবে কোন একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় বা কোনো কিছু করে, আপনি বাবা হিসেবে তাকে কি করবেন? জাস্ট আপনার অন্তর থেকে যেটা আসে সেটাই বলবেন, হোয়াট এভার ইট ইজ। আসলে আমার মেয়ে যদি এরকম কোনো কিছু করে, আমি সবসময় আমার ইচ্ছা যে আমি মেয়ের সাথে, আমার মেয়ে থাকবে আমার বন্ধু, আমি ওর বাবা, আমি থাকবো ওর বন্ধু, যেন ও সবকিছু আমার সাথে শেয়ার করতে পারে। আর যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে, আমি সেটা মেনে নেব, কারণ আমি আমার লাইফ থেকে দেখেছি যে মেনে না নেওয়ার ব্যাপারটা থেকে কি আসতে পারে, মানুষ কতটা অসহায়, কতটা খারাপ পর্যায়ে, বা আমার যে অবস্থাটা আজকে, তো ওকে আমি মেনে নেব। আর যদি কারোর সাথে যায়, তার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে বা সে যদি কোনো বিপদে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে যেভাবে হোক সহযোগিতা করে যেন সুখে শান্তিতে থাকে, সেই ব্যবস্থাটা অন্তত করে দেব। আপনি যেতটুকু প্রক্লেম করেছেন, দাবি করেছেন আপনার জায়গা থেকে, আমরা যদি ধরে নিই তাহলে আপনি অনেক ভালো একজন মানুষ। এটা আপনার কথা অনুযায়ী যদি আমরা মেনে নিই, এখানে যদি আপনার স্ত্রী থাকতো, তার জায়গা থেকে অনেক কমপ্লেন থাকতে পারতো আপনার জায়গাটাতে। কিন্তু আপনার মেয়ে তো এরকম একজন জামাই নাও পেতে পারে। সে তো আপনার স্ত্রী যে এখানে যেভাবে উপস্থাপন হয়েছে, সেরকম একজন জামাই পেতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন সবকিছু তো আসলে ভাগ্যের উপরে। তখন যদি হয়, আমি অন্তত বাবা হয়ে আমি জিনিসটা সমাধান করার চেষ্টা করব।
ওর যার সাথে যাবে অত তাকে বোঝানোর চেষ্টা করব। আর শেষ মুহূর্তে তো আমার মেয়ে আছেই, ওকে বোঝাবো। আমি চাই আপনার ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হোক। আমার মনে হয় আমার শ্রোতা যারা আছেন তারাও অনেক বেশি চান। কিন্তু প্রিয় শ্রোতা, এই হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন অফ সজীব অ্যান্ড চৈতি, এবং ওরা ভবিষ্যতে কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, যাই করুন না কেন, দুটো জিনিস কখনো কোনো স্যাক্রিফাইস যেন না হয়। একটা হচ্ছে ক্যারিয়ার, আর একটা হচ্ছে এডুকেশন। পড়াশোনার জায়গাতে যদি ঘাটতি হয়, ক্যারিয়ার করতে পারবেন না। ক্যারিয়ারের জায়গাতে যদি ঘাটতি হয়, পকেটে টাকা থাকবে না, সংসার হবে না, ভালোবাসা হবে না, কিচ্ছু হবে না। এবং যদি হয় তাহলে লাখে একটা হয়, এবং ওই একটা কখনো এক্সাম্পল হতে পারে না। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুকে, বিশেষ করে কিছু কমেন্টস তো অনেক বেশি অসাধারণ কমেন্টস। আমরা কিছু কমেন্টস পড়তে চাই এখানে। সাইমা সীমা লিখেছে, সজীবের জীবনের গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। সজীব একজন সত্যিকারের প্রেমিক, তার ভালোবাসা বুঝতে না পেরে চৈতি অনেক বড় ভুল করেছে। শাহরিয়ার কবির লিখেছে, বারবার চৈতির কাছ থেকে আঘাত পাওয়ার পর সজীব তাকে ভালোবাসে। হায়রে ভালোবাসা, মানুষ কেন এত পাগল হয়। সেউতি দাস লিখেছে, আবেগী ভালোবাসার কারণেই সজীবের এই দুর্দশা। চাকরি, বাবা মা, অর্থ সব হারিয়ে সে আজকে পথে বসেছে। এই ভুল যেন আর কেউ কখনো না করে। তারপরও সজীবের জন্য শুভকামনা থাকছে। নীলাকাশের নিচে নামে একজন লিখেছে, স্বামীর ঘর থেকে চুরি করে পালিয়ে গিয়ে চৈতি ভুল করেছে, তাই ক্ষমা চেয়ে তার ফিরে আসা উচিত। সোহানুর আলম লিখেছে, শত অপরাধ ক্ষমা করলেও পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে চৈতি সজীবের ভালোবাসাকে অপমান করেছে। সজীবের উচিত চৈতিকে ভুলে বাবা মার কাছে ফিরে যাওয়া। আরিফুর রহমান লিখেছে, ভাগ্য সজীবের কাছে পরিহাস করেছে। চাকরি এবং নিজের অটোবাইক হারিয়ে আজকে তার এই দৈন্যদশা। স্বর্গের দূত লিখেছে, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। নিজ পায়ে প্রতিষ্ঠিত না হয়ে কারোরই বিয়ে করা উচিত নয়। সজীবের গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের সচেতন হতে হবে। বিজয় ঠাকুর লিখেছে, 1 নয় 2 নয় 14 বার আঘাত দিয়ে পালিয়ে যাবার পরও সজীব চৈতিকে ক্ষমা করে দিয়েছে। সজীব অনেক বড় মনের মানুষ, তাই সজীবকে স্যালুট জানাই। স্নিগ্ধা ইসলাম লিখেছে, 3 বছরের ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে হলেও চৈতির সজীবের কাছে ফিরে আসা উচিত। সজীবের মতো ভালো মানুষ হয় না। আব্দুল সালাম লিখেছে, জীবনে দুঃখ কষ্ট ভুল বোঝাবুঝি আসতেই পারে, তাই বলে আপনজনকে ফেলে দূরে যাওয়া ঠিক নয়। চৈতি যদি সবসময় সজীবের পাশে থাকতো তবে তারা অনেক সুখী হতো। আল্লাহ যেন ওদেরকে আবারও মিলিয়ে দেয়। এই হচ্ছে কমেন্টস, যেগুলো পড়ার মতো ছিল, ভালো লেগেছে, পড়লাম, এবং আপনার মন্তব্য অবশ্যই জানবো। তবে তার আগে বলতে চাই, প্রিয় শ্রোতা, যারা মন্তব্য করেছেন তাদের মধ্যে থেকে একজন আমাদের কাছে মনে হয়েছে তিনি শ্রেষ্ঠ মন্তব্য করেছেন, তাকে, এবং একই সাথে যারা লাইক দিয়েছেন তাদের মধ্যে একজন যারা পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো তিনি হচ্ছেন নাজমুস সাকিব এবং আরেকজন হচ্ছেন স্বর্গের দূত। দুজনই পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনাদের সঙ্গে শাকিল সরাসরি যোগাযোগ করবে এবং আপনারা এবিসি অফিসে এসে এই পুরস্কারটি গ্রহণ করবেন। ওকে, সজীব, তো আমাদের শ্রোতাদেরকে আপনার কি বলার আছে, যারা এত এত কমেন্টস করেছে আপনার সম্পর্কে? আজকে এতক্ষণ এই গল্পটা শুনলো বা যারা সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবাইকে একটা কথা বলতে চাই, আবেগের বশে পড়ে কখনো কেউ কিছু করবেন না, আর করে আমার মতে অধঃপতনে নামবেন না। পুরুষের প্রধান শক্তি হলো টাকা, আর আমি আবেগে পড়ে সেটার দিকে খেয়াল না করে শুধু আবেগ নিয়ে লড়ে গেছি, যে কারণে জীবনে কিছুই পাইনি। তো সবসময় একটা জিনিস, যে চাহিদার কাছে প্রেস্টিজ কিছু না, কারণ টাকার কাছে প্রেস্টিজ কিছুই না। আমি আজকে দেখলাম। তো যা করবেন সবাই ভেবে চিন্তে করবেন, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার মেয়েটাকে আমার কাছে পাই, আল্লাহ তাআলা যেন আমার স্ত্রীটাকে মানে হেদায়েত দান করে যেন আবার আমার কাছে ফিরিয়ে দেয়। আমি যেন ওদেরকে নিয়ে আবার আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারি। বাবা মায়ের মনে যত কষ্ট দিচ্ছি আমি যেন সম্পূর্ণ কষ্ট মুছে দিতে পারি, এই আমার চাওয়া। প্রিয় শ্রোতা, আমরা শুভকামনা জানাতে পারি